আমার এখানে কেন শোনা যাচ্ছে? একটা সমস্যা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে শুরু করি। আচ্ছা, আমার মনে হয় সাউন্ড সব ঠিক আছে, তাই না? আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে সেটআপে স্বাগত জানাচ্ছি। এখানে কেন কি হচ্ছে? আচ্ছা, তোমার সাউন্ড, আমার ফোনের সাউন্ডটা মিউট করছি বুঝছো, তারপরেও এমন শোনা যাচ্ছে। এই বিষয়টা না আমি নিজেই বুঝতেছি না। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে? শুনতে পাচ্ছো ঠিকঠাক? আমার সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কারা কারা আছো আমি জানি না, সবাই মনে হয় পরীক্ষা নিয়ে ব্যস্ত। তো আজকে তোমাদের একটা বড় এবং হচ্ছে গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। যারা যারা ক্লাসগুলোতে জয়েন থাকতেছো না, তারা হচ্ছে পরে অবশ্যই ক্লাসগুলো করে নিবা। আজকে একটা অনেক বড় একটা ক্লাস ক্লাস হচ্ছে, ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, যাই হোক, আহ সবাইকে সিটপে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের সঙ্গে আছে আমি নুসরাত। তোমাদের স্ক্রিন টিচার হিসেবে থাকছেন লাজ আপু। কেউ যদি থাকো ক্লাসে, তাহলে যদি কোনো সমস্যা থাকে প্রশ্ন করতে পারো, আপু তোমাদেরকে উত্তর দেবে। আচ্ছা, আর সময় নেব না, হচ্ছে তাড়াতাড়ি ক্লাসটা শুরু করি। এমনিতেও আজকে ক্লাসটা অনেক বড় হবে। আচ্ছা, আজকের টপিকে যা যা থাকছে, আচ্ছা তার আগে বলি, আজকে তোমাদের হচ্ছে চ্যাপ্টার 4, টোনস ইন স্টেটমেন্ট। এই চ্যাপ্টারের হচ্ছে লেকচার 8 চলছে আজকে। তো আজকের লেকচারে যা যা রেখেছি, টোটাল 8টা টপিক। 8টা টপিকের মধ্যে দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক প্লাস হচ্ছে অ্যাসাইনমেন্ট। আচ্ছা, আর বাকি হচ্ছে 6টা। আচ্ছা, দেখি কি কি আছে। ক্লাস রিলেটেড ভোকাবুলারি, আজকে অনেকগুলো ভোকাবুলারি রেখেছি তোমাদের জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে জেন অস্টেন, একজন ইংরেজ কবি, যিনি হচ্ছে তোমাদের আজকের এই লেকচারে পুরোটাতেই থাকছেন। তারপরে 3 হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এটা হচ্ছে তোমাদের মেইন টপিক আজকে। তারপরে 4 নাম্বার অ্যান্সারিং কোয়েশ্চেন্স 4.3.3। তোমাদের এখানে দেখবা যে দুটো অ্যান্সারিং কোয়েশ্চেনের পার্ট আছে, একটা 4.3.3-তে আর একটা 4.3.4-এ মনে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে টোনস দ্যাট আর রিফ্লেক্টেড ইন দ্য টেক্সট 4.3.4। আচ্ছা, এখানে আবার অ্যান্সারিং কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে 4.3.4-এর। আচ্ছা, তার মানে দুটো অ্যান্সারিং কোয়েশ্চেন্স পাচ্ছ, অর্থাৎ সলভ করতে হবে, অথবা বলবো যে টাস্ক, এটা তোমাদের জন্য। আর 7 নাম্বার হচ্ছে তোমাদের হোমওয়ার্ক যথারীতি। আর 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তোমাদের গত যে 7টা লেকচার নেওয়া হয়েছে, ওখান থেকে বেছে তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট রাখা হয়েছে। এই অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে হচ্ছে তোমরা 9 তারিখের মধ্যে মনে হয়, হ্যাঁ, 9 তারিখের মধ্যে তোমাদেরকে হচ্ছে ওয়েবসাইটে জমা দিতে হবে। আর অ্যাসাইনমেন্ট কি থাকছে সেটা ক্লাস শেষে দেখতে পাবা। অ্যাসাইনমেন্টের নিয়মও আমি তখন ওখানে বলে দিব। আর হচ্ছে বাকিটা হচ্ছে স্টুডেন্ট গ্রুপে তোমাদের আপডেট থাকবে, ওখান থেকে দেখে নিবা, ঠিক আছে? তাহলে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। আচ্ছা, আজকে হচ্ছে প্রথম টপিক ক্লাস রিলেটেড ভোকাবুলারি, অনেকগুলা রেখেছি আজকেও। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাসা লিখেছো টোন, এই টপিকের উপর মনে হয় আল্লাহ অনেক বরকত দিয়েছেন, শেষই হচ্ছে না। হ্যাঁ, অনেক বরকত দিয়েছেন। ক্লাসটা অনেক বড়, টপিক অনেকগুলা রেখেছে, তোমাদের কি করবা, তোমাদেরকে বেশি বেশি শেখাতে চাচ্ছে বুঝছো, সেই জন্য তোমরা অল্প বয়সে অনেক বেশি কিছু শিখে যাবা, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবা। আচ্ছা, তাহলে চলো, অনেকগুলা শব্দের অর্থ আছে, এগুলো মনোযোগ দিয়ে দেখবা, কারণ প্রত্যেকটা শব্দের অর্থ হচ্ছে তোমাদের
এই যে যে প্যাসেজ এবং হচ্ছে কবি সম্পর্কে যেটা পড়াবো ওটাতে লাগবে। আচ্ছা, প্রথম যেটা রেখেছি মাস্টারপিস। মাস্টারপিস শব্দের অর্থ হচ্ছে সেরা শিল্পকর্ম। আমরা বলি না এই ছবিটা মাস্টারপিস অথবা এই পেইন্টিংটা মাস্টারপিস। মাস্টারপিস মানে হচ্ছে সেরা শিল্পকর্ম। ২ প্রাইড। প্রাইড মানে হচ্ছে অহংকার। প্রেজুডিস কুসংস্কার। তার মানে আজকে তোমাদের যে থার্ড টপিক প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এটার অর্থ কি দাঁড়ায়? অহংকার এবং কুসংস্কার। একই সঙ্গে দুটো জিনিস খুব সুন্দর কিন্তু এবং মজারও। অহংকার এবং কুসংস্কার। আচ্ছা, ক্যাপচার। ক্যাপচার শব্দের অর্থ হচ্ছে গ্রহণ। ইন্টারেক্টেড। ইন্টারেক্টেড শব্দের অর্থ হচ্ছে মিথস্ক্রিয়া, মানে পারস্পরিক যোগাযোগ, মিথস্ক্রিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে ক্লেভার। ক্লেভার মিন্স চালাক, এটা সবাই জানো মনে হয়। হিউমর। হিউমর শব্দের অর্থ হচ্ছে মেজাজ। হিউমর শব্দের অর্থ মেজাজ হয়, উপস্থিত বুদ্ধি হয়। আচ্ছা, অল টুগেদার। অল টুগেদার শব্দের অর্থ হচ্ছে সব মিলিয়ে। আচ্ছা, তারপর অবজারভেশন। অবজারভেশন শব্দের অর্থ হচ্ছে পর্যবেক্ষণ। ক্লাসিক সর্বোত্তম। উইট। উইট শব্দটার অর্থ হচ্ছে বুদ্ধি। এটা তোমাদের জন্য একদম নতুন মনে হচ্ছে, তাই না? আমরা আগে হচ্ছে জ্ঞানী অথবা বুদ্ধিমান শব্দের অর্থ হিসেবে কি জানতাম? ওয়াইজ জানতাম। তারপর আরো অনেকগুলো শব্দের অর্থ ছিল, ওগুলা জানতাম। বাট এখানে একটা নতুন শব্দ দেখলাম, উইট। উইট শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। আচ্ছা, সেন্সিবল। সেন্সিবল শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। আচ্ছা, ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি মানে হচ্ছে ঘাটতি অথবা স্বল্পতা, যে কোনো একটা বলতে পারো তোমরা। আচ্ছা, অ্যাসিস্ট। অ্যাসিস্ট শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। যারা অ্যাসিস্ট্যান্ট তারা হচ্ছে আমাদের সাহায্যকারী, তাই না? আচ্ছা, এরপরে দেখো এদিকে আরো আছে ইললিটারেট। ইললিটারেট শব্দের অর্থ হচ্ছে অশিক্ষিত। তোমরা প্রায় জানো মনে হয়, শব্দটা ফ্যামিলিয়ার। আচ্ছা, মিজারলি। মিজারলি শব্দের অর্থ হচ্ছে কৃপণ ভাবে। যারা কৃপণ তাদেরকে মিজারলি বলতে পারবা অথবা মিজার বলতে পারবা। আচ্ছা, মেরলি। মেরলি শব্দের অর্থ হচ্ছে নিছক, মানে কোনো কারণ নেই, কিছুই না, হুদাই চিলাফাল্লা করে না অনেক মানুষ, ওটাকে বলা হয় নিছক, কোনো কারণ নেই। আচ্ছা, টার্ম। টার্ম শব্দটার অর্থ হচ্ছে মেয়াদ। তারপরে অ্যাকোয়েন্টেন্স মানে হচ্ছে পরিচিতি। সাবজেকশন। সাবজেকশন শব্দটার অর্থ হচ্ছে বশ্যতা। বশ্যতা বলতে বোঝাচ্ছে ধরো কারো অনুগত থাকা, বাধ্যগত থাকা। ওটাকে বলা হয় তোমার সাবজেকশন বা বশ্যতা। হিউমিলিটি। হিউমিলিটি শব্দের অর্থ হচ্ছে নম্রতা বা ভদ্রতা। একটা দিতে পারো, যে কোনো একটা দিলেই হয়। আচ্ছা, এরপরে চলো যাই। এরপরে পরে রাখা আছে হচ্ছে তোমার 22 নাম্বার কাউন্টার অ্যাক্টেড। কাউন্টার অ্যাক্টেড শব্দটা অর্থটা হচ্ছে তোমার পাল্টা অথবা প্রতিকৃত। যেটা আমাদের প্যাসেজের জন্য লাগবে ওটাই আমরা নিব। আচ্ছা, সেলফ কনসিট। সেলফ কনসিট শব্দের অর্থ হচ্ছে আত্ম অহংকার। কনসিকুয়েন্সিয়াল ফলস্বরূপ বা ফলশ্রুতিতে। আচ্ছা, রেকমেন্ডেড। রেকমেন্ড শব্দটার অর্থ হচ্ছে সুপারিশ করা, কোনো কিছু সম্পর্কে সুপারিশ করা। ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট শব্দের অর্থ হচ্ছে খালি। আচ্ছা, ভেনারেশন। ভেনারেশন শব্দের অর্থ হচ্ছে গভীর শ্রদ্ধা বা ভক্তি। পূজা করাও হয়, যারা পূজা করে তাদেরকেও বলা হয় ভেনারেশন বা পূজা করা। তো ওখানে তোমরা শ্রদ্ধা অথবা ভক্তি রাখতে পারো। আচ্ছা, প্যাট্রোনেস। প্যাট্রোনেস শব্দের অর্থ হচ্ছে তোমার পৃষ্ঠপোষকতা। হ্যাঁ, ইলিটারেট নিরক্ষরও হবে। অশিক্ষিত মানেই তোমার নিরক্ষর হতে পারে। আবার এটার মধ্যে ভাগ আছে, সব জায়গায় তুমি নিরক্ষর বলতে পারবা না। নিরক্ষর শব্দটা মিন্স করে হচ্ছে যার কোনো অক্ষর জ্ঞান নেই। এখন কিছু কিছু মানুষ থাকে যাদের অক্ষর জ্ঞান থাকে, যারা একটা লেখা পড়তে পারে, লিখতে পারে, নিজের নাম বা ঠিকানা লিখতে পারে, অক্ষর জ্ঞান আছে। আর অশিক্ষিত মানে হচ্ছে তার অক্ষর জ্ঞান আছে কিন্তু সে শিক্ষিত না, মানে তার কোনো হায়ার এডুকেশন নেই, তার কোনো উন্নত চিন্তা ভাবনা নেই, উন্নত চিন্তাধারা নেই, ওটাকে বলা হয় তোমার অশিক্ষিত। একটুখানি পার্থক্য আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো মিংলিং। মিংলিং শব্দের অর্থ হচ্ছে মিশ্রিত। ক্লেরজিম্যান। ক্লেরজিম্যান মানে হচ্ছে যাজক। আচ্ছা, যাজক তোমরা জানো যাজক কাদেরকে বলা হয়? যাজক হচ্ছে যারা চার্চে, গির্জায় অথবা চার্চে যারা হচ্ছে প্রধান পুরোহিত থাকে, ধর্মীয় গুরু যারা খ্রিস্টানদের, তাদেরকে বলা হয় যাজক বা ক্লেরজিম্যান। আচ্ছা, মৌকিং। মৌকিং শব্দের অর্থ হচ্ছে উপহাস। মিক্সচার। মিক্সচার শব্দের অর্থ হচ্ছে মিশ্রণ, কোনো কিছু মিশ্রণ করাটাকে বলা হয় মিক্সচার। আচ্ছা, অবসিকুয়েন্সনেস। আচ্ছা, অবসিকুয়েন্সনেস মানে হচ্ছে অবাধ্যতা।
কোনো কিছু শুনতে চায় না যারা, ওদেরকে কি বলা হয়? অবাধ্য। আচ্ছা, আইরনি। আইরনি শব্দের অর্থ হচ্ছে বিদ্রূপ করা। আচ্ছা, তার মানে আইরনি এবং মুকি দুটা প্রায় কাছাকাছি শব্দ। উপহাস করা, বিদ্রূপ করা। আচ্ছা, রেক্টর। রেক্টর মানে হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ধর্মীয় যাজক যিনি থাকেন উনি, অথবা যাজক, যেকোনো একটা তোমরা বলতে পারো। আচ্ছা, এরপরে দেখো পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ শব্দটার অর্থ হচ্ছে দৃষ্টিকোণ। তোমরা মনে হয় এর আরো একটা শব্দ ব্যবহার করো, যেটা হচ্ছে অ্যাটিটিউড। ওটাকেও আমরা মাঝে মাঝে দৃষ্টিকোণ হিসেবে ব্যবহার করি। আচ্ছা, এখানে পার্সপেক্টিভ দেওয়া হয়েছে দৃষ্টিকোণ হিসেবে। ওকে, আপব্রিঙ্গিং। আপব্রিঙ্গিং শব্দটার অর্থ হচ্ছে লালন পালন করা। আচ্ছা, তারপরে হচ্ছে পোর্ট্রেরি। পোর্ট্রেরি শব্দটার অর্থ হচ্ছে ভাষায় বর্ণনা করা অথবা অঙ্কিত করা। পোর্ট্রেরি শব্দটা বিশেষ করে তোমার যারা চিত্রশিল্পী তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, চিত্রের অঙ্কনের সাথে যুক্ত এই শব্দটা। তবে তোমাদের এখানেও এই পোর্ট্রেরি শব্দটা আছে, যেটাকে দুটো অর্থ হয়, একটা হচ্ছে ভাষায় বর্ণনা করা আর একটা হচ্ছে অঙ্কিত করা। তো আমার মনে হয় ভাষায় বর্ণনা করা এইটাই লাগবে তোমাদের প্যাসেজ অনুযায়ী। আচ্ছা, তারপরে লাস্ট যেটা আছে ৩৯ নাম্বার, ইনিশিয়ালি। ইনিশিয়ালি মানে হচ্ছে প্রাথমিকভাবে। আচ্ছা, এই ৩৯টা হচ্ছে শব্দের অর্থ ছিল তোমাদের। সবাই একটু ভালো করে একবার দেখে নাও, একটু পরেই তোমাদের হচ্ছে এগুলা লাগবে। আচ্ছা, কারা কারা আছো আজকে ক্লাসে? কেউ কি আছো? তাসা ছাড়া আর কেউ আছো? আচ্ছা, আজকে ক্লাসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সবাই একটু ধৈর্য ধরে থাকবা যারা যারা আছো। আচ্ছা, চলো হচ্ছে আমাদের সেকেন্ড টপিক, এটা মনে হয় জেন অস্টেন। তোমরা যে এই ছবিটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আজকে আমাদের যাকে নিয়ে মানে পড়বো আমরা, ক্লাসটা যাকে নিয়ে সাজানো হয়েছে উনি ইংরেজ কবি, একজন ইংরেজ কবি, জেন অস্টেন ওনার নাম। আচ্ছা, তার আগে আমি যাওয়ার আগে একটু বলে রাখি, তোমাদের আজকে যেটা ক্লাস, পুরো ক্লাসটা যেটা সাজানো হয়েছে সেটা হচ্ছে গর্ব এবং কুসংস্কার, অর্থাৎ টোন ভিত্তিক চ্যাপ্টার এটা। অর্থাৎ টোনস ইন স্টেটমেন্ট যে চ্যাপ্টারটা তোমাদেরকে পড়িয়েছিলাম, ওই টোনস ভিত্তিক চ্যাপ্টার এটা। এবং আজকের ক্লাসটাও কিন্তু আসলে মূলত তোমাদেরকে টোন শেখানো হবে, বাচন ভঙ্গি শেখানো হবে। সেটা কি একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে একজন ইংরেজ কবি জেন অস্টিন, ওনার একটা লেখা দিয়ে দিয়েছে তোমাদের এখানে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ঠিক আছে? তো এই লেখাতে কবি কিভাবে কোন কোন টোনে ওনার ক্যারেক্টারকে বর্ণনা করেছেন, হুম, কোন বাচন ভঙ্গিগুলো ব্যবহার করেছেন ওনার ক্যারেক্টার যিনি উনি ওনাকে বর্ণনা করতে, অথবা তোমার গল্পে পরিবেশটাকে কি কি বাচন ভঙ্গি দ্বারা উনি বিশেষায়িত করেছেন, এই জিনিসগুলো শেখানোর জন্যই আজকে তোমাদের এই জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর গল্প উপন্যাসের একটুখানি রাখা হয়েছে। তার মানে মূলত তোমাদের কিন্তু ইংরেজি সাহিত্য আজকে পড়ানো হচ্ছে না, মূলত তোমাদের টোনই শেখানো হবে, ঠিক আছে? অর্থাৎ লেখকরা কিভাবে ওনাদের লেখায় টোন ব্যবহার করেন, কি কি কৌশলে ব্যবহার করেন, তুমি লেখকের মন মেজাজ অথবা মুড কিভাবে আইডেন্টিফাই করবা টোনের ভিত্তিতে, এই জিনিসগুলোই মূলত আজকের ক্লাসে তোমাদের জন্য রেখেছি। পুরো ক্লাসটাই হচ্ছে এটা নিয়ে। অর্থাৎ টোন শনাক্তকরণের কৌশল, সেটা সেটা কিসের? নট রিডার, রাইটারদের, ঠিক আছে? রাইটারদের টোন বোঝা, টোন আইডেন্টিফাই করা, একটা ক্যারেক্টারকে কি কি কৌশলে তারা হচ্ছে টোন ব্যবহার করে বর্ণনা করেন পাঠকদের সামনে, সেই কৌশলগুলোই আজকে তোমাদের হচ্ছে আলোচনা করব। আচ্ছা, লাজ আপু লিখেছো, আছি আপু, তুমি সবসময়ই থাকো। ফাহিম, তুমিও আছো? আচ্ছা। আচ্ছা, তাসা লিখেছো, আমি ছাড়াও আরো ৩ জন আছে আপু। অনেক ভালো লাগলো, অন্ততপক্ষে তোমরা ২-৩ জন থাকো রেগুলার স্টুডেন্ট, তোমাদের দেখে অন্ততপক্ষে ক্লাসটা করাতে খুব মানে ভালো লাগবে, মজা লাগবে। না হলে হচ্ছে তোমাদের টিচারদেরকে নিয়ে ক্লাস করাইতে হবে। ওকে, আচ্ছা, তাহলে বুঝতে পারছো আজকে তোমাদের মেইনলি আসলে ক্লাসটা কি? ক্লাসটা বাইরে থেকে দেখতে হচ্ছে মনে হচ্ছে এটা একটা সাহিত্য ক্লাস, যেহেতু একজন কবি দেওয়া আছে, কবির কিছু লেখা দেওয়া আছে, তাই না, ইংরেজি সাহিত্যের। কিন্তু মূলত সেটা না, তোমাদের সাহিত্য শেখানো কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আজকের ক্লাসে তোমাদের টোন শেখানো। আর টোনটা হচ্ছে তোমাদের কিভাবে শেখানো হবে, লেখকদের কৌশল, কিভাবে ওনারা টোন ব্যবহার করেন লেখায়, এবং তারা কি কি কৌশল ব্যবহার করেন, টোন দেখে তুমি কিভাবে সিলেক্ট করবা ক্যারেক্টারকে কোন টোনে উনি ভাষায় বর্ণনা করেছেন, ঠিক আছে? অর্থাৎ আইডেন্টিফাই অফ টোনস। ওকে, তাহলে চলো ইংরেজি কবি সম্পর্কে কিছু বলি।
আচ্ছা, ওনার সম্পর্কে আমি চাইলে তোমাদের এখানে আরো বিস্তারিত কিছু রাখতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে ক্লাসটা অলরেডি অনেক বড়, সুতরাং বাইরে বাড়তি মানে বাইরে থেকে আর কিছু আমি যোগ করিনি। যতটুকু তোমাদের বইতে দেওয়া ছিল কবি সম্পর্কে অতটুকুই রেখেছি। আচ্ছা, তাহলে দেখি 4.3.3। আচ্ছা, নাও রিড দ্য ফলোইং নোট অন দ্য অথর ফার্স্ট অ্যান্ড দেন দ্য নেক্সট, লেটার ইন পেয়ার্স অবলিক গ্রুপস, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আচ্ছা, তোমাদেরকে বলেছে যে অথর বা লেখক সম্পর্কে নিচের নোটটা পড়ার পরে কি করতে বলা হয়েছে, জোড়ায় অবলিক দলে 4.3.3 তে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে ওগুলো তোমাদেরকে সলভ করতে বলা হয়েছে, অর্থাৎ উত্তরগুলো দিতে বলা হয়েছে। তাহলে চলো আগে শর্ট নোটটা একটু পড়ি। আচ্ছা, এই কবির নাম হচ্ছে তোমাদের জেন অস্টেন। আচ্ছা, জেন অস্টেন। আচ্ছা, এখানে দেখো ব্রেকেটে লেখা আছে, তুমি আমার ফোনটা হচ্ছে একটু রাখো, হ্যাঁ আমি এখন লিখবো তো। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো 1775 থেকে 1817 একটা সাল দেওয়া আছে, তাই না? দুটো সাল দেওয়া আছে এখানে। 1775 সালে উনি জন্মগ্রহণ করেছেন, 1817 সালে উনি মৃত্যুবরণ করেছেন, এই দুটো ডেট দেওয়া আছে। আলাদা করে আমি তোমাদের ওই যে ক্রসিং দা বারে যেভাবে আলফ্রেড লর্ড টেনিসনের যেভাবে জন্ম মৃত্যু, ওনার পেশা, কিসের জন্য বিখ্যাত, হ্যাঁ ওগুলা রেখেছিলাম স্টেপ বাই স্টেপ, এখানেও আর ওটা রাখিনি কারণ ক্লাসটা এমনিতেই যথেষ্ট বড়। তো এটা বুঝে নাও, এটা হচ্ছে ওনার জন্মসাল, 1775 সালে হচ্ছে উনি জন্মগ্রহণ করেন, কে, জেন অস্টেন, আর মৃত্যুবরণ করেন 1817 সালে। ওকে। আচ্ছা, জেন অস্টেন ওয়াজ এ ফেমাস ইংলিশ অথর, উনি ছিলেন একজন ইংরেজ কবি, ঠিক আছে, বিখ্যাত অথবা জনপ্রিয় ইংরেজ কবি, রিনোড ফর হার মাস্টারপিস প্রাইড অ্যান্ড প্রেজুডিস। আজকে তোমাদের ফুল ক্লাসটাই হচ্ছে এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস নিয়ে, ঠিক আছে। প্রাইড মানে হচ্ছে তোমার গর্ব বা অহংকার, প্রেজুডিস মানে হচ্ছে তোমার কুসংস্কার, অর্থাৎ গর্ব এবং কুসংস্কার, অহংকার এবং কুসংস্কারকে পাশাপাশি রাখলে কি হয় সেই জিনিসটাই হচ্ছে আজকে শেখানো হবে। ওকে। আচ্ছা, উনি তার মাস্টারপিস মানে কি বলেছিলাম, সেরা শিল্পকর্ম, উনি তার সেরা শিল্পকর্ম প্রাইড অ্যান্ড প্রেজুডিস লেখার জন্য কি বিখ্যাত। ওকে, হার স্টোরিজ বিউটিফুলি ক্যাপচার হাউ পিপল বিহেভড অ্যান্ড ইন্টারাক্টেড ইন দ্য 19th সেঞ্চুরি। আচ্ছা, এখানে দেখো একটা শতাব্দীর কথা বলা হয়েছে, 19 শতকে, অর্থাৎ 19 শতাব্দীর মানুষগুলো কিভাবে একজন আরেকজনের সঙ্গে মিথস্ক্রিয়া করতো, অর্থাৎ পারস্পরিক যোগাযোগ কেমন ছিল, তাদের আচার ব্যবহারের ধরন কেমন ছিল, ওই জিনিসটা এই প্রাইড এন্ড প্রেজুডিসে কবি ভালোভাবে ফুটিয়ে তুলেছেন, অর্থাৎ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিউটিফুলি ক্যাপচার, ভালোভাবে গ্রহণ করেছে বলা যায়, অথবা ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। হাউ পিপল বিহেভড, কিভাবে মানুষজন আচার ব্যবহার করত, তাদের আচরণের ধরন কেমন ছিল। অ্যান্ড ইন্টারেক্টেড মানে কি বলেছিলাম বলো তো, তোমাদের মনে আছে? মিথস্ক্রিয়া, অর্থাৎ পারস্পরিক যোগাযোগের যে ধরন সেটা কেমন ছিল সেটা খুব ভালোভাবে উনি কি করেছেন, তুলে ধরেছেন। তার মানে এই লেখাটা হচ্ছে উনি 19 শতকের মানুষদেরকে নিয়ে লিখেছেন, সমাজ ব্যবস্থার চিত্র উনি তুলে ধরেছেন। ওকে, উইথ হার ক্লেভার হিউমার। আচ্ছা, ক্লেভার হিউমার বলতে বোঝানো হচ্ছে আহ চতুর, ক্লেভার বলতে চালাক বলবো না এখানে, চতুর প্রকৃতি বা উপস্থিত বুদ্ধি বলতে পারো, হিউমর মেজাজও বলতে পারো। আচ্ছা, অ্যান্ড কেয়ারফুল অবজারভেশনস, এবং সতর্ক পর্যবেক্ষণ। আচ্ছা, উনি এই যে লেখাটা লিখেছেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস 19 শতকের মানুষদেরকে নিয়ে, উনি কিভাবে লিখেছেন, ক্লেভার হিউমর, ওনার উপস্থিত যে বুদ্ধি ছিল চতুর প্রখর বুদ্ধি দিয়ে, এবং কেয়ারফুল অবজারভেশন, সতর্ক পর্যবেক্ষণের দ্বারা। তার মানে উনি 19 শতকের মানুষদেরকে কি করেছেন, খুব ভালোভাবে খুব গভীরভাবে কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন, ডিপলি অবজারভেশন করেছেন, এবং ওনার যে উপস্থিত চতুর বুদ্ধি ছিল, মেধা ছিল, ওটা দিয়ে উনি তাদেরকে ধরতে পেরেছেন যে মানুষগুলো আচার ব্যবহার কেমন, প্রকৃতি কেমন। ওকে, অস্টেনস বুক আর স্টিল লাভড টুডে, মানে বলা হয়েছে যে জেন অস্টিনের বইগুলো আজও প্রিয়। কেন প্রিয়? কারণ উনি এই যে প্রখর বুদ্ধি সম্পন্ন ছিলেন এবং
খুব কাছ থেকে সতর্কভাবে ওই মানুষগুলোকে পর্যবেক্ষণ করেছেন, সেই সমাজ ব্যবস্থাকে পর্যবেক্ষণ করেছেন, তারপরে এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস লেখাটা লিখেছিলেন। এই জন্যই তিনি কি আজও মানুষের কাছে খুবই প্রিয়, তার বইগুলা মানুষ আজও পড়ে। ওকে, আচ্ছা এরপরে দেখো, শি ইজ কনসিডার্ড। আচ্ছা, কনসিডার শব্দের অর্থ কি বলতো? কনসিডার ছিল ওখানে, তাই না? ছিল নাকি ছিল না? আচ্ছা, কনসিডার্ড, কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা। শি ইজ কনসিডার্ড মানে হচ্ছে তাকে বিবেচনা করা হতো কিসের সঙ্গে? এ ক্লাসিক রাইটার। ক্লাসিক শব্দের অর্থ কি বলেছিলাম? সর্বোত্তম, মানে খুব ভালো, সেরাদের সেরা। তাহলে তাকে হচ্ছে কনসিডার করা হতো, বিবেচনা করা হতো একজন ক্লাসিক রাইটার হিসাবে, ক্লাসিক লেখক হিসাবে, হু আন্ডারস্টুড সোসাইটি ডিপলি, যিনি হচ্ছেন সমাজকে গভীরভাবে বুঝতেন। ওনার এই লেখাটাও সমাজ কেন্দ্রিক। আচ্ছা, যিনি মানুষদেরকে, সমাজ ব্যবস্থাকে গভীরভাবে বুঝতেন, আর হচ্ছে কি করতেন, অ্যান্ড রোড স্টোরিজ দ্যাট আর ট্রুলি স্পেশাল, এবং এমন গল্পগুলা লিখতেন যেগুলো ছিল আসলেই খুব স্পেশাল, মানে খুব অনন্য ছিল। স্পেশাল দিয়ে তোমরা এখানে অনন্য বুঝাইতে পারো অথবা বলতে পারো। তার মানে উনি একজন ক্লাসিক রাইটার ছিলেন, তাকে বিবেচনা করা হতো ক্লাসিক রাইটার হিসেবে, যিনি সমাজকে কি করতেন, খুব ভালোভাবে বুঝতেন, গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন, এবং এমন লেখাগুলো লিখেছেন যেগুলো আসলেই অনন্য, যেগুলো আসলেই স্পেশাল ছিল। আচ্ছা, প্রাইড অ্যান্ড প্রেজুডিস বাই জেন অস্টেন ইজ এ ক্লাসিক নোবেল। আচ্ছা, তার মানে এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস কেও তোমার ক্লাসিক নোবেল বলা হচ্ছে। ক্লাসিক নোবেল মানে সেরা একটা উপন্যাস। আচ্ছা, দ্যাট এক্সপ্লোর সোসাইটি। এক্সপ্লোর মানে কি? অনুসন্ধান করা, ভ্রমণ করা, এভাবে বোঝায়। আচ্ছা, যেটা অনুসন্ধান করেছে বা অন্বেষণ করেছে, সোসাইটি সমাজকে, ম্যানার্স মানুষের আচরণকে, আচার আচরণের ধরনকে, অ্যান্ড রিলেশনশিপ এবং হচ্ছে পারস্পরিক যে সম্পর্ক, একজন তখনকার সময়ের মানুষদের একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক কেমন ছিল, সেই কথাটাই বলা হয়েছে রিলেশনশিপস দিয়ে। উইথ উইট অ্যান্ড চার্ম। আচ্ছা, উইট শব্দটা কি বলেছিলাম? বুদ্ধি। আর চার্ম মানে হচ্ছে মাধুর্য বা মনোমুগ্ধকর। হ্যাঁ, তার মানে এই ক্লাসিক নোবেলটা কি করেছে, অন্বেষণ করেছে সোসাইটির মানুষজনকে, তাদের আচার ব্যবহারকে, তাদের পারস্পরিক সম্পর্ককে বুদ্ধি এবং মাধুর্য দিয়ে। ঠিক আছে, এই জন্যই প্রাইড অ্যান্ড প্রেজুডিস হচ্ছে মানে এখন পর্যন্ত মানুষ কি করে, খুব বেশি পছন্দ করে, এবং জেন অস্টেনও হচ্ছে একজন ক্লাসিক রাইটার হিসেবে বিবেচিত হয়েছে। ওকে, তোমরা জেন অস্টেন সম্পর্কে বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার হয়েছো? কারো কোনো প্রশ্ন আছে? হুম, ওকে, চলো আজকে হচ্ছে থার্ড টপিক, যেটা প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তোমরা উপরে দেখো, এখানে লেখা আছে আমাদের টপিকের নাম প্রাইড অ্যান্ড প্রেজুডিস, অর্থাৎ অহংকার এবং কুসংস্কার একসঙ্গে। ঠিক আছে, তো টেক্সট এ এখানে তোমাদের জন্য ছোট্ট একটা, অর্থাৎ পুরো উপন্যাস থেকে ছোট্ট একটা প্যারা হচ্ছে রাখা হয়েছে। তোমাদের বইতে দেখতে পাবা একটা বক্সের মধ্যে রাখা আছে মনে হয়, না না বক্সের মধ্যে না, একটা ছবির নিচে হবে। আচ্ছা, তাহলে চলো দেখি আমরা একটু পড়ে দেখি কি লেখা আছে। আচ্ছা, প্রথমে দেখো মিস্টার কলিন্স একটা নাম দেওয়া আছে, তাই না? মিস্টার কলিন্স হচ্ছে এই প্রাইড এন্ড প্রেজুডিসের মেইন ক্যারেক্টার, বুঝছো? প্রধান ক্যারেক্টারই হচ্ছে এই মিস্টার কলিন্স। এই মিস্টার কলিন্সকে নিয়ে পুরো একটা উপন্যাস লেখা হয়েছে। এখানে আরো অনেক ক্যারেক্টার আছে, তোমার প্রভাব বিস্তার করা আরো অনেক ক্যারেক্টার আছে, তবে প্রধান হচ্ছে এই তোমার মিস্টার কলিন্স। তো এখন এই মিস্টার কলিন্সকে জেন অস্টিন কি কি টোন দিয়ে ব্যাখ্যা করেছেন, মিস্টার কলিন্সকে ব্যাখ্যা করার জন্য উনি কি ধরনের বাচনভঙ্গি, স্বরভঙ্গি ব্যবহার করেছেন, সেই জিনিসটাই তোমাদেরকে মূলত শেখানো হবে। সুতরাং কেউ এই সাহিত্যের দিকে খেয়াল করবা না, গল্পে কি বলা আছে বা কি বলা নেই সেটার দিকে খুব একটা মনোযোগ দিবা না। মনোযোগ দিবা হচ্ছে কোথায় তোমার টোন আছে, কোন কোন লাইনগুলোতে তোমাদের যে পড়িয়েছিলাম আগে, অ্যাগ্রেসিভ টোন, বিটার টোন, ট্রাম্পেট টোন, তারপরে ফর্মাল টোন, ইনফর্মাল টোন, এই যে 9 প্রকারের যে তোমাদেরকে টোন পড়িয়েছিলাম, সেই 9 প্রকারের টোনগুলো এখানে ঠিক কোথায় কোথায় আছে, কিভাবে লেখক ব্যবহার করেছেন, সেই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করবা। ঠিক আছে, ওকে চলো। মিস্টার কলিন্স ওয়াজ নট এ সেন্সিবল ম্যান। মিস্টার কলিন্স
একজন সেন্সিবল ম্যান ছিলেন না। সেন্সিবল মানে কি? সেন্সিবল মানে হচ্ছে এক বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন না। আচ্ছা, অ্যান্ড দ্য ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি মিন্স স্বল্পতা, বলে দিয়েছিলাম মনে আছে তোমাদের ইতি ছিল তাই না, ভোকাবুলারিতে। আচ্ছা, ডেফিসিয়েন্সি অফ নেচার হ্যাড বিন। আচ্ছা, বলা হয়েছে যে এখানে সাহিত্যের ভাষাটা একটু খটোমটো, তোমরা একটু বোঝার চেষ্টা করবা ধীরে ধীরে, ঠিক আছে? আচ্ছা, মিস্টার কলিন্স ওয়াজ নট এ সেন্সিবল ম্যান, তিনি একজন বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন না। অ্যান্ড দ্য ডেফিসিয়েন্সি অফ নেচার, এই কথাটা দিয়ে বোঝানো হয়েছে যে প্রাকৃতিক জ্ঞানের ওনার কি ছিল, স্বল্পতা ছিল, অর্থাৎ কমন সেন্সে স্বল্পতা ছিল। আমরা বলি না কমন সেন্স নেই, সাধারণ জ্ঞানের অভাব, বিষয়টা কমন সেন্স হলেও বিষয়টা কিন্তু কমন সেন্স না, মানে হচ্ছে কমন না, আনকমন। সাধারণ জ্ঞান বিষয়টা সাধারণ না, এটা আসলে অসাধারণ জিনিস। সবার সাধারণ জ্ঞান থাকে না, কমন সেন্স থাকে না, ঠিক আছে? ও এই লাইনটা দিয়ে ঠিক ওটাই বুঝিয়েছে যে উনি একজন সেন্সিবল মানুষ ছিলেন না, এবং তার কিসের ঘাটতি ছিল, প্রাকৃতিক জ্ঞানের ঘাটতি ছিল, অথবা কমন সেন্সের ঘাটতি ছিল। আচ্ছা, হ্যাড বিন বাট লিটল অ্যাসিস্টেড বাই এডুকেশন অর সোসাইটি। আচ্ছা, অ্যাসিস্টেড মানে হচ্ছে তোমার কি, সাহায্য, অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা। তার মানে এই লাইনটা দিয়ে বোঝানো হয়েছে যে শিক্ষা এবং সমাজ, এই দুইটা থেকে উনি খুব কম সাহায্য পেয়েছিলেন। একজন সেন্সিবল এবং একজন কমন সেন্স সমৃদ্ধ মানুষ হইতে হলে যতটুকু সাহায্যের দরকার বা যতটা পরিবেশ থাকা দরকার, উনি ততটা পাননি। কিসে কিসে থেকে পাননি? এডুকেশন থেকে পাননি, শিক্ষা থেকেও পাননি, সোসাইটি থেকেও পাননি, সমাজ থেকেও পাননি। তার মানে তার সোসাইটি এবং শিক্ষা কেমন ছিল? খুবই মানে নিম্ন স্তরের ছিল, তাই না? যে মানুষটা সেন্সিবল না, যার প্রাকৃতিক জ্ঞানের অভাব আছে, সে মানুষটা আর কতটুকু হবে? হুম। আচ্ছা, বলো তো এখানে কি টোন ব্যবহার করা হয়েছে, বলতে পারো কেউ? হুম, যারা যারা টোন পড়েছিলা, এটা অনেকটা বিটার টোন, তাই না? বিটার টোন কখন হয়? যখন মানুষটাকে নিয়ে আমরা হতাশা প্রকাশ করি, ঠিক আছে? যখন মানুষটা নিয়ে আমরা হ্যাপি না, তখন হতাশা প্রকাশ করে যখন, তখন আমরা বলি বিটার টোন। এখন দেখো জেন অস্টিন মিস্টার কলিন্সকে কিভাবে ব্যাখ্যা করেছেন, হতাশাজনক ভাবে, যে মানুষটা এক তো সেন্সিবল ছিল না, আরেক তো তার প্রাকৃতিক জ্ঞানের অভাব ছিল। হতাশা একদম স্পষ্ট, তাই না? বিদ্রূপও করেছেন, তার মানে এটা বিটার টোন ব্যবহার করেছেন। ঠিক এইভাবে লাইনগুলোতে কিন্তু তোমাদের অনেকগুলো টোন ছড়িয়ে ছিটিয়ে আছে। তোমার কাজ কি, কিভাবে টোনগুলো আইডেন্টিফাই করবা। মনোযোগ দিয়ে ক্লাসটা করো আজকে, ঠিক আছে যারা আছো। আচ্ছা, এরপরে দেখো, দ্য গ্রেটেস্ট পার্ট অফ হিজ লাইফ হ্যাভিং বিন স্পেন্ট আন্ডার দ্য গাইডেন্স অফ অ্যান ইলিটারেট অ্যান্ড মিজারলি ফাদার। লাইনটা একটু বড়, ভালো করে খেয়াল করো। দ্য গ্রেটেস্ট পার্ট অফ হিজ লাইফ, আচ্ছা, তার জীবনের হচ্ছে সব থেকে বড় একটা অংশ, সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কিভাবে কেটেছে দেখো, হ্যাভিং বিন স্পেন্ট, কেটেছিল কিভাবে? আন্ডার দ্য গাইডেন্স, কার নির্দেশনায়? গাইডেন্স মিন্স হচ্ছে নির্দেশনা, ঠিক আছে? আচ্ছা, তার জীবনের বড় একটা অংশ কেটেছিল নির্দেশনায় কার? অফ অ্যান ইলিটারেট, একজন অশিক্ষিত অ্যান্ড মিজারলি ফাদার। তার মানে তার বাবাকে জেন অস্টিন কিভাবে ব্যাখ্যা করেছে দেখেছো? ইলিটারেট এবং মিজারলি। তার মানে ইলিটারেট মানে অশিক্ষিত, এবং মিজারলি মানে হচ্ছে কৃপণ। একজন কৃপণ এবং অশিক্ষিত বাবার তত্ত্বাবধানে কেটেছিল তার জীবনের গুরুত্বপূর্ণ অংশটা। অর্থাৎ শৈশব থেকে কৈশোরের যে গুরুত্বপূর্ণ অংশটা আমাদের, ওই গুরুত্বপূর্ণ অংশটা যখন মানুষ কি বড় হতে শেখে, ম্যানার্স শেখে, আচরণ বিধি শেখে, একজন ভালো চরিত্রের মানুষ হতে শেখে, কমন সেন্স বৃদ্ধি করতে থাকে, তখন ওই সময়টা উনি কিভাবে কাটিয়েছেন? কার অধীনে কাটিয়েছেন? তার অশিক্ষিত এবং কৃপণ বাবার অধীনে কাটিয়েছেন। তাহলে এখানেও একটা টোন কিন্তু আছে, তোমরা বুঝতে পারছো? হুম, এখানে কি করা হয়েছে? সরাসরি বিদ্রূপ করা হয়েছে অথবা সরাসরি অভিযোগ করা হয়েছে, তাই না? আচ্ছা, এরপরে দেখো, and though he belonged to one of the universities। আচ্ছা, belonged মানে হচ্ছে অনেক কিছু হয়, belong মানে হচ্ছে জন্মগ্রহণ করা, উঠে আসা, সংযুক্ত থাকা, অন্তর্গত থাকা, ঠিক আছে? এখানে আমরা অন্তর্গতটাই ধরবো। আচ্ছা, though যদিও, he belonged তিনি অন্তর্ভুক্ত ছিলেন বা অন্তর্গত ছিলেন বা জড়িত ছিলেন, to one of the universities
সেখানকার একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যদিও তিনি যুক্ত ছিলেন, হি হ্যাড মেয়ারলি কিপড। হি হ্যাড মেয়ারলি শব্দটার অর্থ কি? সব কিন্তু আমি বলে দিব না, তোমাদেরকে কিন্তু রেসপন্স করতে হবে, না হলে বুঝবে তো তোমরা একদম অমনোযোগী ক্লাসে, ঠিক আছে? মেয়ারলি শব্দটার অর্থ কি বলো তো? আচ্ছা, যারা যারা হচ্ছে মনে আছে কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, হি হ্যাড মেয়ারলি কেপ্ট দ্য নেসেসারি টার্মস। আচ্ছা, সে খুব মানে কোনো মতে কোনো রকমে হচ্ছে এই যে যে তোমার নেসেসারি টার্ম ছিল, যে যে শর্তগুলো ছিল, ওগুলো কোনো মতে মানে হচ্ছে পূরণ করেছিল। তার তো সেরকম শিক্ষা ছিল না, এবং ওনার সেরকম তোমার কমন সেন্সও ছিল না। তো সবকিছু মিলাই উনি কোনো মতে হচ্ছে একটা ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত ছিলেন কোনো একটা পেশায়। সেখানে হচ্ছে কিছু নেসেসারি টার্ম দেওয়া ছিল, অর্থাৎ প্রয়োজনীয় শর্তাবলী। ওই প্রয়োজনীয় শর্তাবলী খুব মানে কোনো মতে তিনি টেনে টুনে পূরণ করলেন, এরকম একটা জিনিস। আচ্ছা, উইদাউট ফর্মিং। ফর্মিং মানে কি? গঠন করা। ফর্মিং শব্দটার অর্থ হচ্ছে গঠন করা। আচ্ছা, এখানে জায়গাও তো নেই। আচ্ছা, তোমরা হচ্ছে আমি বলছি, তোমরা হচ্ছে শুনে নাও। ফর্মিং মানে হচ্ছে গঠন করা। আচ্ছা, তার মানে উইদাউট ফর্মিং অ্যাট ইট এনি ইউজফুল অকুয়েন্টেন্স। আচ্ছা, মানে হচ্ছে কোনো কারোর সঙ্গে কোনো ধরনের সাহায্যকারী মনোভাব গড়ে তোলা ছাড়া। আচ্ছা, লাইনটা কি দাঁড়িয়েছে একটু আমি তোমাদেরকে বলি। লাইনটা দাঁড়িয়েছে এমন: যদিও তিনি একটা ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সেটা কিভাবে যুক্ত হয়েছেন? কারোর সঙ্গে কোনো ধরনের সাহায্যপূর্ণ বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি না করেই কোন রকমের নেসেসারি টার্মগুলো, নেসেসারি শর্তাবলীগুলো পূরণ করেছিলেন। আচ্ছা, তার মানে ওই ইউনিভার্সিটিতে তার নিজের বলতে কেউ ছিল না, পরিচিত কেউ ছিল না, উনি সেরকম অ্যাকোয়াইন্টেন্স রাখেননি, মানে হচ্ছে সেরকম পরিচিতি তৈরি করেননি, কারোর সঙ্গে সেভাবে মেশেননি। আচ্ছা, এরপরে দেখো দা সাবজেকশন। সাবজেকশন মানে কি? দেখেছো প্রত্যেকটা শব্দের অর্থ লাগতেছে। সাবজেকশন শব্দের অর্থ কি? আমাকে ফোনটা দাও। এটা বন্ধ হয়ে গেল কেন? কেবল। আচ্ছা, ফাহিম লিখেছো। আচ্ছা, সাবজেকশন শব্দের অর্থ কি বলো তো? মনে আছে? কারো মনে নেই সাবজেকশন শব্দের অর্থ কি? সাবজেকশন, আচ্ছা, সাবজেকশন মানে হচ্ছে বশ্যতা বা অধীনে থাকা, অনুগত থাকা। আচ্ছা, তাহলে সাবজেকশন ইন which his father had brought him up had given him originally great humility। আচ্ছা, লাইনটা অনেক বড়, আমি একটু একটু করে বলছি। আচ্ছা, ফাহিম কি বুঝো নাই? কি বুঝো নাই একটু বলো তো। কোনো প্রশ্ন থাকলে হচ্ছে ডিরেক্ট প্রশ্নটা করো, তাহলে হচ্ছে তোমাদের লাজাপু আছে, উনি সাহায্য করে দেবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এরপরে দেখো আমরা যেন কইছিলাম দা সাবজেকশন। আচ্ছা, দা সাবজেকশন বলতে বোঝানো হচ্ছে যে মিস্টার কলিন্স যার আনুগত্যে ছিলেন, অর্থাৎ তার পিতার বশ্যতা স্বীকার করে যে উনি ছিলেন, তখন কি কি হয়েছে দেখো। ইন হুইচ হিজ ফাদার হ্যাড ব্রট হিম। আচ্ছা, যে আনুগত্য অথবা বশ্যতায় তার বাবা তাকে বড় করেছিলেন, him up had given him originally great humility। আচ্ছা, তার বাবা তাকে হচ্ছে খুব যে বশ্যতায় বড় করেছেন, সেই বশ্যতাটা অথবা সেই আনুগত্য তাকে কি শিখিয়েছিল? অরিজিনালি তাকে গ্রেট হিউমিলিটি, অর্থাৎ খুব খুব নম্র হতে শিখিয়েছিলেন। আচ্ছা, ভদ্র বা নম্র হতে শিখিয়েছিলেন। আচ্ছা, হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা বা ভদ্রতা। তার মানে তার বাবা মূলত তাকে খুব কনজারভেটিভ একটা মুড ছিল তার বাবার, অর্থাৎ খুব কড়া ছিলেন, স্ট্রিক্ট ছিলেন, তাকে খুব একটা এদিক ওদিক করতে দেননি বা কারোর সঙ্গে মিশতে দেননি। তবে উনি উনাকে কি শিখিয়েছিল? তার বাবা তাকে নম্র হতে শিখিয়েছিল, ভদ্র হতে শিখিয়েছিল, অর্থাৎ বিনয়ী হতে শিখিয়েছিল। আচ্ছা, হিউমিলিটি অফ ম্যানার, এই যে দেখো, আচরণ বিধিতে নম্র হতে ভদ্র হতে শিখিয়েছিলেন কে? তার বাবা। আচ্ছা, কোন মিনিং জিজ্ঞেস করেছি? সেটা হচ্ছে সাবজেকশন।
সাবজেকশনের মিনিং জিজ্ঞেস করেছিলাম ফাহিম, এই যে দেখো সাবজেকশন, সাবজেকশন শব্দের অর্থ কি ওটা আমি একটু জিজ্ঞেস করেছিলাম তোমাদেরকে আর কি। আচ্ছা, এরপরে দেখো, but it was now a good deal counteracted by the self conceit। আচ্ছা, but it was now a good deal, আচ্ছা এখানে now a good deal বলতে কি বুঝিয়েছে? আচ্ছা এটা একটু বলি। আচ্ছা, ইট ওয়াজ নাও এ গুড ডিল, ওই যে ওনাকে যে খুব বেশি ভদ্র হতে নম্র হতে শিখিয়েছিল ওটা এখন কি বাধা হয়ে দাঁড়িয়েছে। এই যে দেখো, গুড ডিল কাউন্টারঅ্যাক্টেড বাই দ্য সেলফ কনসিট। আচ্ছা, সেলফ কনসিট মানে হচ্ছে আত্ম অহংকার, অফ এ উইক হেড একজন দুর্বল মাথার অথবা একজন দুর্বল জ্ঞান বুদ্ধির মানুষের পক্ষে এটা এখন কি হয়েছে বাধা হয়ে দাঁড়িয়েছে। আর সেটা কি? সেলফ কনসিট, তার কি আত্ম অহংকার বেড়ে গেছে। কেন বেড়ে গেছে একটু পরেই দেখবা। আচ্ছা, উইকেড লিভিং ইন রিটায়ারমেন্ট। আচ্ছা, উনি অবসর জীবন যাপন করতেন, অর্থাৎ খুব অলস ছিলেন, কাজকর্ম খুব একটা করতেন না। তার মানে মিস্টার কলিন্স কি ছিলেন? অলস জীবন যাপন করতেন। আচ্ছা, অ্যান্ড দ্য কনসিকুয়েন্সিয়াল ফিলিংস অফ আর্লি অ্যান্ড আনএক্সপেক্টেড প্রসপারিটি। কনসিকুয়েন্সিয়াল মানে হচ্ছে ফলস্বরূপ, ফিলিংস অফ আর্লি অ্যান্ড আনএক্সপেক্টেড প্রসপারিটি, আনএক্সপেক্টেড প্রসপারিটি বলতে বোঝানো হয়েছে অপ্রত্যাশিত উন্নতি। অর্থাৎ মেঘনা চাইতে জল আমরা যেটাকে বলি, সে মেঘনা চাইতে জলের মতো অবস্থা, আনএক্সপেক্টেড প্রসপারিটি। উনি কোনো একটা কারণে অর্থাৎ মিস্টার কলিন্স কোনো একটা কারণে খুব ভালো একটা সুযোগ পেয়ে গেছেন, খুব ভালো একটা অপরচুনিটি তিনি পেয়ে গেছেন, এবং সেক্ষেত্রে তার কি হয়েছে, উনি হচ্ছে সেলফ কনসিট অর্থাৎ আত্মঅহংকার তার বেড়ে গেছে, অলস জীবন যাপন করতেন সব সময়, এবং হঠাৎ করে একটা কি হয়ে গেছে, আনএক্সপেক্টেড প্রসপারিটি, হঠাৎ করে একটা খুব ভালো সুযোগ পেয়ে গেছেন, অর্থাৎ জীবনে উন্নতি করার, বড় হবার আনএক্সপেক্টেড একটা পেয়ে গেছেন, সুযোগ পেয়ে গেছেন। আচ্ছা, এই ফরচুনেট চান্স, এই যে এখানে বলেছে এ ফরচুনেট চান্স মানে হচ্ছে সৌভাগ্যক্রমে একটা চান্স বা সুযোগ, হ্যাড রেকমেন্ডেড হিম, একটা সুযোগ, হ্যাড রেকমেন্ডেড মানে কি তাকে সুপারিশ করেছিল, রেকমেন্ড মানে হচ্ছে সুপারিশ করা, হ্যাড রেকমেন্ডেড হিম তাকে সুপারিশ করেছিল, টু লেডি ক্যাথরিন দে বুর্গ। আচ্ছা, লেডি ক্যাথরিন দে বুর্গ একজন এখানকার একটা হচ্ছে ক্যারেক্টার, তো ওই কোন একটা ইম্পর্টেন্স হবে, ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত, ওনার কাছে কেউ তাকে কি করেছিল, রেকমেন্ড করেছিল, সুপারিশ করেছিল। এই যে এখানে যেমন দেখতেছো না আনএক্সপেক্টেড প্রসপারিটি, এই আনএক্সপেক্টেড প্রসপারিটিটাই হচ্ছে এটা, অর্থাৎ লেডি ক্যাথরিন দে বুর্গের কাছে তার সুপারিশ করা, কোন একটা কাজে অথবা কোন একটা পদের জন্য তাকে কেউ সুপারিশ করেছিল, এটাই ছিল মিস্টার কলিন্সের জীবনে আনএক্সপেক্টেড প্রসপারিটি। আচ্ছা, এরপরে দেখো, বুর্গ হোয়েন দ্য লিভিং অফ হান্সফোর্ড ওয়াজ ভ্যাকেন্ট। আচ্ছা, হান্সফোর্ড এর একটা পদ তখন কি ছিল, খালি ছিল, ওই খালি পদের জন্য সৌভাগ্যক্রমে তাকে রেকমেন্ড করা হয় লেডি ক্যাথরিন দে বুর্গের কাছে। এটাই হচ্ছে মিস্টার কলিন্সের জীবনে একটা আনএক্সপেক্টেড প্রসপারিটি। আচ্ছা, দেন দেখো কি হয়েছে, এন্ড দ্য রেসপেক্ট হুইচ হি ফেল্ট ফর হার হাই র্যাঙ্ক। আচ্ছা, এবং সে হচ্ছে কি করেছিল, এই লেডি ক্যাথরিন দে বুর্গের জন্য কি করেছিল, মানে হচ্ছে তার ভেতরে একটা আহ শ্রদ্ধা ভক্তির একটা বিশেষ জায়গা তৈরি হয়েছিল লেডি ক্যাথরিনের জন্য। আচ্ছা, অ্যান্ড হিজ ভেনারেশন, ভেনারেশন মানে কি শ্রদ্ধা ভক্তি, এবং হিজ বলতে এখানে বোঝাচ্ছে তোমার মিস্টার কলিন্সকে, মিস্টার কলিন্সের শ্রদ্ধা ভক্তি ফর হার অর্থাৎ লেডি ক্যাথরিন ডি বুর্গের জন্য তার শ্রদ্ধা ভক্তি কি অনেক বেড়ে গেছিল, এই যে একটা খালি পদ সৌভাগ্যক্রমে সে কি পেয়ে গেছিল। আচ্ছা, সেই জন্য অ্যাজ হিজ পেট্রোনাস। আচ্ছা, পেট্রোনেজ শব্দের অর্থ মনে আছে কারো? পেট্রোনাস শব্দের অর্থ মনে আছে, কার কার মনে আছে একটু লিখো তো কমেন্টে। আচ্ছা, her as his patroness, mingling with a very good opinion of himself। আচ্ছা, অর্থাৎ এই যে সে একটা আনএক্সপেক্টেড প্রসপারিটি তার হয়ে গেল, একটা খালি শূন্য পদে তাকে রেকমেন্ড করা হলো লেডি ক্যাথরিন দে বুর্গের কাছে, এবং সে ওই চাকরিটা কি হয়েছে পেয়ে গেছে, তখন কি হয়, লেডি ক্যাথরিন দে বুর্গের প্রতি তার কি হয়, ভেনারেশন বা শ্রদ্ধা ভক্তি অনেক বেড়ে যায়।
এবং সেই সঙ্গে নিজের সম্পর্কে তার কি ধারণা আরো উঁচু হয়ে যায়। বুঝেছো? অর্থাৎ নিজেকে সে অনেক কিছু ভাবা শুরু করে, তার আত্মঅহংকার অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, সেই কথাটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এখন দেখো অফ হিজ অথরিটি অ্যাজ এ clergyman, আচ্ছা, and his right as a rector made him altogether a mixture। আচ্ছা, এই লাইনটা অনেক বড়, আমি একটু ভেঙে ভেঙে বলি। of his authority as a clergyman, আচ্ছা, clergyman শব্দটার অর্থ মনে আছে? যাজক, তাই না? একজন যাজক হিসেবে ইউনিভার্সিটিতে পৃষ্ঠপোষক, এই তো পেরেছো। আচ্ছা তাশা, কোনো ওয়ার্ডস এর মিনিং মনে নেই কেন? তাশা, মনে নেই কেন? হ্যাঁ, একটু বলার সময় একটুখানি খেয়াল করবা, ঠিক আছে? তাহলে মনে থাকবে। ফাইল লিখেছো পৃষ্ঠপোষক, হ্যাঁ পৃষ্ঠপোষক, ঠিক আছে। আচ্ছা, তো ক্লেরিজিম্যান শব্দটার অর্থ কি বলেছিলাম? যাজক। আচ্ছা, and his right as a rector, rector শব্দটার অর্থ কি বলেছিলাম? যাজক বা প্রধান পুরোহিত। made him altogether a mixture of pride and obsequiousness, self importance and humility। আচ্ছা, লাইনটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বলি। সেটা হচ্ছে যে উনি যখন ওই হান্সফোর্ডের ভ্যাকেন্ট পদটার জন্য আবেদন করা হয় এবং তাকে সুপারিশ করা হয়, তখন তিনি কি হয়, পেয়ে যান, কাজটা পেয়ে যান। কাজটা পেয়ে যাওয়ার পরে ওনার একজন যাজক হিসাবে উনি নিযুক্ত হন। তো ধর্মীয় যাজক হিসাবে তার একটা অধিকার জন্মায়। তখনকার সময় হচ্ছে যাজকরা ছিল সর্বক্ষমতার অধিকারী, অর্থাৎ যাজকরা দেশকে চালাতো। অনেকটা এইভাবে বলা যায়, যাজকরা দেশকে, রাজনীতিকে কি করতো, পরিচালনা করতো। তো একজন রেক্টর হিসেবে তার অধিকার কি ছিল, অনেক বেশি ছিল। আচ্ছা, এবং সব মিলিয়ে তাকে একটা মিশ্র ব্যক্তিত্বের মানুষ গড়ে তোলে। এই যে হঠাৎ করে উন্নতি হয়ে যাওয়া, হঠাৎ করে একটা উচ্চ পদে উনি কি হয়েছে, জায়গা পেয়ে গেছেন এবং একটা অধিকার এবং ক্ষমতা পেয়ে গেছেন। এই সব কিছু মিলিয়ে তার ভেতর একটা মিক্সচার হয়, পার্সোনালিটি জন্ম হয়, অর্থাৎ মিশ্রণের ব্যক্তিত্বের মিশ্রণ তৈরি হয়। সেটা কিসের? প্রাইড, অহংকার, অ্যান্ড অবসিকুয়াসনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড হিউমিলিটি, নম্রতা, আত্ম অহংকার, নিজেকে গুরুত্ব দেওয়া, সব মিলায় একটা হচ্ছে মিশ্রিত ব্যক্তিত্বের মানুষে তৈরি হয়। ঠিক আছে, এই জিনিসটাই বোঝানো হয়েছে। মানে হচ্ছে মূল কথা হচ্ছে একজন তোমার কম শিক্ষিত মানুষ, তারপরে কম জ্ঞান বুদ্ধির মানুষ, উইক হেডের মানুষ যদি হঠাৎ করে একটা প্রসপারিটি হয়ে যায়, তার হঠাৎ করে যদি উন্নতি হয়ে যায়, তখন সে কি হয়, নিজেকে আসলে বুঝতে পারে না। আর নিজেকে নিয়ে গর্বও করতে থাকে, নম্রতাও তার মধ্যে থাকে, আবার খুব অহংকারী হয়ে যায় সে। এরকম একটা অবস্থা তৈরি হয়, অর্থাৎ মিশ্র ব্যক্তিত্বের মানুষ হয়ে যায়। নিজেই বুঝতে পারে না আসলে নিজে জিনিসটা কি, কোথায় আছে, তার ব্যক্তিত্ব কি, নিজেই বুঝতে পারে না, সব গুলিয়ে ফেলে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের টেক্সট এ, অর্থাৎ মিস্টার কলিন্সের চরিত্র অথবা চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এখানে। আচ্ছা, এটুকু কি তোমরা একটু বুঝতে পেরেছো? এখানে যে অনেকগুলো টোন ছিল, বুঝতে পেরেছো? কেউ ধরতে পেরেছো? সবাই ঘুমাচ্ছো? হ্যাঁ, ঘুম থেকে ওঠো বাবারা, আর ঘুমাতে হয় না। আচ্ছা, চলো আমরা নেক্সটে যাই। নেক্সট যেটা আছে তোমাদের সেটা হচ্ছে অ্যান্সারিং কোয়েশ্চেন্স 4.3.3, অর্থাৎ মিস্টার কলিন সম্পর্কে যে টেক্সটটা তোমরা পড়েছো না, ওটার হচ্ছে কিছু কিছু দিয়ে দিয়ে দিয়েছে, প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। তোমাদেরকে এই প্রশ্ন উত্তরগুলো সলভ করতে বলা হয়েছে। আচ্ছা, ফারাবি লিখেছো, ক্লিয়ার, ঠিক আছে, একজন অন্তত রেসপন্স করেছো। আচ্ছা, লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট বাই অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স। আমাদেরকে বলা হয়েছে এবার আমরা চলো নিজেদের বোধগম্যতাটাকে কি করি, চেক করি, একটু যাচাই করি। এতক্ষণ যে টেক্সট এটা পড়েছো, অর্থাৎ মিস্টার কলিন্স সম্পর্কে যে পড়েছো, এই মিস্টার কলিন্স সম্পর্কে তুমি কতটুকু বুঝতে পেরেছো সেটা চেক করার জন্য এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। আচ্ছা, তাসা লিখেছো না ঘুমাইনি, ঠিক আছে, বেঁচে আছি মিস। আয়ান, বেঁচে আছো? ঠিক আছে বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো, আর আমাদের ক্লাসগুলো একটু করো, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো, হাউ ওয়াজ মিস্টার কলিন্স চাইল্ডহুড, মিস্টার কলিন্স এর শৈশবকাল কেমন ছিলেন? বলো তো তোমরা, উত্তরের দিকে না তাকিয়ে কিন্তু বলতে পারবা। মিস্টার কলিন্স এর কেমন ছিল শৈশব? তার বাবার অধীনে কেটেছিল, তাই না? একজন ইলিটারেট অ্যান্ড মিজারলি ফাদারের অধীনে কেটেছিল, খুব একটা ভালো না। তাহলে মিস্টার কলিন্স চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট আন্ডার দ্য গাইডেন্স অফ অ্যান ইলিটারেট অ্যান্ড মিজারলি ফাদার।
মিস্টার কলিন্সের শৈশব কেটেছিল কার অধীনে? একজন অশিক্ষিত এবং কৃপণ বাবার অধীনে। তার মানে ওয়াজ নট প্লিজেন্ট। তার তোমরা চাইলে এখানে আরো একটা যোগ করতে পারো, চাইল্ডহুড। এখানে একটা লাইন যোগ করতে পারো, ওয়াজ নট প্লিজেন্ট। আচ্ছা, তোমরা চাইলে এটা যোগ করতে পারো, ঠিক আছে। তার হচ্ছে শৈশবটা খুব একটা আনন্দময় ছিল না, অথবা চেয়ারফুল ছিল না, আনন্দের ছিল না। কেন ছিল না? চাইল্ডহুড ওয়াজ স্পেন্ট আন্ডার দ্য গাইডেন্স অফ অ্যান ইলিটারেট অ্যান্ড মিজারলি ফাদার। একজন কৃপণ এবং অশিক্ষিত বাবার অধীনে তার শৈশব কেটেছিল, এই জন্যই তার শৈশবটা কি ছিল না, হ্যাপি ছিল না বা সুখের ছিল না। ওকে, আচ্ছা, এরপরে দেখো, হাউ ডিড মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্স হিম? মিস্টার কলিন্সের বাবা কিভাবে তাকে প্রভাবিত করেছিল? কিভাবে প্রভাবিত করেছিল? তাকে নম্র হতে শিখিয়েছিল, তাই না? একটা ভালো দিক শিখিয়েছিল, সেটা হচ্ছে ভদ্রতা এবং নম্রতা। আচ্ছা দেখো, উত্তরটা কি হবে? মিস্টার কলিন্স ফাদার ব্রট হিম আপ ইন সাবজেকশন হুইচ ইনিশিয়ালি গেভ হিম গ্রেট হিউমিলিটি অফ ম্যানার। এটাই ওনার প্রভাব ছিল, তার বাবার প্রভাব ছিল এটাই। তার বশ্যতার মধ্যে তাকে লালন পালন করেছে এবং তাকে কি আচার আচরণে নম্র হতে শিখিয়েছে, ভদ্র হতে শিখিয়েছে। তোমরা কিন্তু এই উত্তরগুলো হচ্ছে ডিরেক্ট এ থেকে নিতে পারবা, টেক্সট এ থেকে নিতে পারবা, একদম লাইন বাই লাইন সব দেওয়া আছে। আচ্ছা, সি নাম্বার দেখো, হোয়াট লাকি ইভেন্ট। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখো সি নাম্বার, হোয়াট লাকি ইভেন্ট ইন্ট্রোডিউসড মিস্টার কলিন্স টু লেডি ক্যাথরিন দি বুর্গ? লেডি ক্যাথরিন দি বুর্গের কাছে কোন ধরনের তোমার অপরচুনিটি এসেছিল? না, সরি, মিস্টার কলিন্সের কাছে কোন ধরনের অপরচুনিটি এসেছিল যেটা তাকে কি করেছিল? লেডি ক্যাথরিন দি বুর্গের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। একটু আগে আমি বলেছিলাম, মনে আছে তোমাদের কাছে? হ্যান্সফোর্ডের একটা ভ্যাকেন্ট শূন্য পদের জন্য তাকে রেকমেন্ড করা হয়, তাই না? ওটাই ছিল তার কি আনএক্সপেক্টেড প্রসপারিটি। তাহলে তোমরা ওটাও দিতে পারো, একদম মানে হচ্ছে প্যাসেজ থেকে নিয়ে দিতে পারো। A fortunate chance recommended Mr. Collins to Lady Catherine de Bourgh when the living of Hunsford was vacant. দেখেছো, একদম সম্পূর্ণ টেক্সটে যেটা পড়েছো, টেক্সটের লাইন একদম হুবহু সেটা। তোমাদেরকে বাড়তি আসলে কষ্ট করতেই হবে না, তোমরা যদি একটু বুঝো তাহলে কিন্তু ওখান থেকেই নিতে পারবা। তার মানে একটা ভাগ্যক্রমে একটা ভালো সুযোগ এসেছিল, যা মিস্টার কলিন্সকে রেকমেন্ড করেছিল হ্যান্সফোর্ডের যখন একটা শূন্য পদ ছিল, ভ্যাকেন্ট পদের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, what does a mix of pride and humbleness, self-importance and obedience tell us about Mr. Collins? আচ্ছা, মিস্টার কলিন্স সম্পর্কে এই যে প্রাইড, এই মিক্স অফ প্রাইড, হাম্বলনেস, সেলফ ইম্পর্টেন্স এবং অবিডিয়েন্স, অর্থাৎ ভদ্রতা, নম্রতা, নিজের আত্ম অহংকার, গর্ব, এই সব কিছু মিলিয়ে এই সবগুলোর প্রেজ কিভাবে মিস্টার কলিন্সকে ব্যাখ্যা করে সেটা আমাদের কাছে একটু জানতে চেয়েছে। তাহলে কিভাবে ব্যাখ্যা করে দেখি। দ্য প্রেজ আ মিক্সচার অফ প্রাইড অ্যান্ড অবসিকুয়াসনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড হিউমিলিটি ইন্ডিকেটস। এই সব কিছু কি ইন্ডিকেট করে? মিক্সচার অফ প্রাইড, গর্ব,
অবসিকুয়েন্সনেস, সেলফ ইম্পর্টেন্স, হিউমিলিটি, নম্রতা, এই সব কিছুর মিশ্রণ কি ইন্ডিকেট করে, কি নির্দেশ করে? দ্যাট মিস্টার কলিন্স poses contradictory qualities, being both prideful and humble, self-important and obedience. আচ্ছা, এখানে অনেকগুলা শব্দের মিশেল মনে হচ্ছে, তাই না? বাট শব্দগুলা সব তোমাদের ভোকাবুলারিতে দেওয়া আছে, আমি কিন্তু পড়িয়েছিও, সুতরাং তোমরা তো ভয় পাবা না, একটুখানি খেয়াল করে দেখো তাহলেই পারবা। আচ্ছা, এই যে মিক্সচার অফ প্রাইড, গর্ব, তারপর অবসিকুয়েন্সনেস, সেলফ ইম্পর্টেন্ট, এগুলো সবগুলা মিস্টার কলিন্সকে নির্দেশ করে কিভাবে? এই সবগুলা মিস্টার কলিন্সকে ই করে হচ্ছে কন্ট্রাডিক্টরি কোয়ালিটিস, ওনার ভেতরে একটা কন্ট্রাডিক্টরি গুণের প্রকাশ ঘটে। গুণও বলতে পারো, দোষও বলতে পারো, আসলে বিষয়টা ঠিক কোয়ালিটি না, আমি বলবো বিষয়টা ঠিক কোয়ালিটি না, একটা মিক্সচার ব্যক্তিত্বের মানে বহিঃপ্রকাশ ঘটে আর কি ওনার ভেতরে। আচ্ছা, কোয়ালিটিস বিং বোথ প্রাইডফুল অ্যান্ড হাম্বল, একটা দিক হচ্ছে সে খুব অহংকারী হয়ে যায়, আর একটা দিকে খুব হাম্বল অর্থাৎ ভদ্র নম্রও হয়, অর্থাৎ উনি যে আসলে কি নিজেই বোঝেন না। হুম, এই যে এতগুলো জিনিস সবগুলো যখন মিশ্রণ ঘটে তখন ওনার ভেতরে একদিকে গর্ব বেড়ে যায়, আত্ম অহংকার বেড়ে যায়, একটা কন্ট্রাডিক্টরি কোয়ালিটিজের জন্ম হয়, ঠিক আছে? আবার সেলফ ইম্পর্টেন্স এন্ড অবিডিয়েন্ট, আনুগত্য আছে ওনার ভেতরে, আবার সেলফ ইম্পর্টেন্ট, নিজেই নিজেকে কি করতো, খুব বড় কিছু মনে করতো। সেলফ ইম্পর্টেন্ট খুব বেশি দিত কোনো কারণ ছাড়াই, ওই যে কারণ একটা আনএক্সপেক্টেড প্রসপারিটি। আচ্ছা ঠিক আছে, এটা একটুখানি কঠিন মনে হয়েছে কি? আচ্ছা, যারা আছো ডি নাম্বারটা বুঝতে পেরেছো সবাই? এটা কি ডি নাম্বার না? হ্যাঁ, ডি নাম্বার বুঝতে পেরেছো? আর লিখেছো জি, আচ্ছা বুঝতে পেরেছো, তাহলে ঠিক আছে। ওকে, এরপরে দেখো এই নাম্বার, what ideas about society might the author be expressing through Mr. Collins? আচ্ছা, কি ধরনের আইডিয়া, অথরিটি মানে হচ্ছে যিনি লিখেছেন, অথর যিনি লিখেছেন তিনি কি কি ধরনের আইডিয়া, কিসের সম্পর্কে, সমাজ সম্পর্কে কি কি ধরনের মনোভাব প্রকাশ করেছেন মিস্টার কলিন্সের মাধ্যমে, সেটা তোমাদের কাছে একটু জানতে চেয়েছে। প্রশ্নটা ভালো করে বোঝো, অথর তোমাদের কাছে জানতে চেয়েছেন বা প্রশ্ন করে জানতে চেয়েছেন যে যিনি লিখেছেন তিনি মিস্টার কলিন্সের মাধ্যমে সমাজ ব্যবস্থা নিয়ে কি কি ধরনের মনোভাব প্রকাশ করেছেন লেখায়, সেটা তোমাদের কাছে একটু জানতে চেয়েছেন। আচ্ছা, থ্রু মিস্টার কলিন্সের মাধ্যমে দ্য অথর মে বি এক্সপ্রেসিং ক্রিটিসিজম অফ সোসাইটিস। আচ্ছা, মিস্টার কলিন্সের মাধ্যমে অথর কি করেছেন, কি এক্সপ্রেস করেছেন, প্রকাশ করেছেন? ক্রিটিসিজম অফ সোসাইটিস, এমফাসিস অন সোশ্যাল স্ট্যাটাস। আচ্ছা, উনি সমাজের বিভিন্ন জিনিস নিয়ে কি করেছেন, ক্রিটিসাইজ করেছেন। আচ্ছা, বিদ্রূপ করেছেন, উপহাস করেছেন। সমাজকে কি করেছেন, বিদ্রূপ করেছেন, উপহাস করেছেন সমাজের বিভিন্ন অবস্থা নিয়ে। কার মাধ্যমে? মিস্টার কলিন্সের মাধ্যমে। মিস্টার কলিন্স একটা চরিত্র, ওই চরিত্রটার মাধ্যমে উনি কি করেছেন, সমাজের বিভিন্ন অবস্থা যেমন সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক অবস্থা, তারপর হচ্ছে প্যাট্রোনেজ অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ ওয়েলথ অ্যান্ড কানেকশনস। আচ্ছা, সম্পদ, যোগাযোগ, তারপর হচ্ছে যে ক্ষমতা, এই সব কিছু, সামাজিক অবস্থান, এই সব কিছু নিয়ে উনি কি করেছেন, উপহাস করেছেন বা ক্রিটিসাইজ করেছেন। কার মাধ্যমে? মিস্টার কলিন্সের মাধ্যমে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাছে জানতে চেয়েছে। আচ্ছা, এরপরে দেখো, as well as the conflicting qualities that can arise from such social pressures. আচ্ছা, উনি বলেছেন যে একই সঙ্গে এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, তোমার সমাজ থেকে কি করতে হবে, দূর করতে হবে। অর্থাৎ উনি দুইটা জিনিস প্রকাশ করেছেন, এক সমাজের বিভিন্ন অবস্থা নিয়ে, সম্পদ নিয়ে গর্ব করা, তারপর শক্তিশালী হওয়া, যোগাযোগ, পারস্পরিক কানেকশন, ক্ষমতা, সামাজিক অবস্থা, এই সব কিছু নিয়ে উনি ক্রিটিসাইজ করেছেন এবং চেয়েছেন যে এই কোয়ালিটিস গুলো অ্যারাইজ করতে হবে সমাজ থেকে, সামাজিক প্রেসার থেকে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। আচ্ছা, এটা লিখেছেন কিন্তু বাদ দেওয়া কি সম্ভব? আসলে সম্ভব না। আচ্ছা, যাই হোক, এরপরে দেখো, আচ্ছা এরপরে তোমাদের মনে হয় আরো একটা এটা মনে হয় ফোর্থ ই তোমাদের 4 নাম্বার টপিক, সেটা হচ্ছে টোনস দ্যাট আর রিফ্লেক্টেড ইন দ্য টেক্সট।
আচ্ছা, টেক্সটের মধ্যে যে যে টোনগুলো প্রতিফলিত হয়েছে বা রিফ্লেক্ট করেছে সেগুলো নিয়ে একটু আলোচনা। আচ্ছা, দেখি 4.3.3 রিড দ্য ফলোইং নোট। তোমাদেরকে নোটটা পড়তে বলা হয়েছে। দেন ইন পেয়ার্স অবলিক গ্রুপ, তারপর দলে এবং জোড়ায়। এক্সপ্লেইন, ব্যাখ্যা করতে বলা হয়েছে। হাউ দ্য অথর্স, কিভাবে লেখক। ফিলিংস অ্যান্ড ইমোশনস আর হিডেন, আচ্ছা কিভাবে লেখকের অনুভূতি এবং আবেগ আর হিডেন ইন দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সটের মধ্যে পাঠ্যাংশের মধ্যে তোমার লেখকের অনুভূতি এবং আবেগ লুকিয়ে আছে সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। ইন দ্য টেক্সট থ্রু ওয়ার্ডস, আচ্ছা ওয়ার্ডের মাধ্যমে লেখক তার মনোভাব এবং অনুভূতি কি করেছেন, লুকিয়ে রেখেছেন, আর তোমার কাজ সেটাকে আইডেন্টিফাই করা। ওকে, ফাইনালি শেয়ার ইউর ফাইন্ডিংস ইন দ্য ক্লাস। তোমার যে তুমি যাচাই বাছাই করে যেটা পেয়েছো ওটা তোমাকে কি করতে বলা হয়েছে, ক্লাসে সবার সঙ্গে, আচ্ছা ক্লাসে সবার সঙ্গে শেয়ার করতে বলা হয়েছে। আচ্ছা, হাউ দ্য অথর্স ইউজ অফ টোনস আর রিফ্লেক্টেড ইন দ্য টেক্সট, কিভাবে লেখক বিভিন্ন ধরনের টোন ব্যবহার করেছেন লেখার মধ্যে সেটা একটু দেখি। আচ্ছা, দ্য অথর্স অ্যাটিটিউড, অথরের দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি, অ্যান্ড ফিলিংস, অনুভূতি, টুয়ার্ডস মিস্টার কলিন্স, মিস্টার কলিন্সের প্রতি লেখকের মনোভাব এবং অনুভূতি। আর ক্যারেক্টারাইজড, কিভাবে বৈশিষ্ট্য মানে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, ক্যারেক্টারাইজড করা হয়েছে বাই মিক্সচার অফ আইরনি, ক্রিটিসিজম অ্যান্ড পারহাপস এ টাচ অফ অ্যামিউজমেন্ট। আচ্ছা, মিস্টার কলিন্সের প্রতি লেখকের মনোভাব এবং অনুভূতি ছিল কিরকম, কিভাবে ব্যাখ্যা করেছেন, আইরনি, বিদ্রুপ, ক্রিটিসিজম অ্যান্ড পারহাপস এ টাচ অফ অ্যামিউজমেন্ট, আচ্ছা বিদ্রুপ, সমালোচনা এবং সম্ভবত বিনোদনের মিশ্রণ দিয়ে চিহ্নিত করা যায়, মিশ্রণ দিয়ে তোমার ক্যারেক্টারাইজড করেছেন। আচ্ছা, অর্থাৎ মিস্টার কলিন্সের প্রতি লেখকের মনোভাব কি ছিল আমি একদম ক্লাসের শুরুতে বলেছিলাম। এই লেখাটা দিয়ে তোমাদেরকে করতে বলা হয়েছে, মেইনলি শেখানো হয়েছে যে লেখকের মনোভাব ক্যারেক্টারের প্রতি, কিভাবে ক্যারেক্টারকে তিনি চিহ্নিত করেছেন বা ব্যাখ্যা করেছেন, কি কি টোন ব্যবহার করেছেন সেগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক এইখানে দেখো 4.3.4-এ ঠিক এই কাজটাই করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে মিস্টার কলিন্সের প্রতি তার মনোভাব কেমন ছিল, আইরনি, ক্রিটিসিজম এবং কিছুটা বিনোদন, তাহলে বিনোদনের মিশ্রণ ছিল, বিদ্রুপাত্মক ছিল এবং সমালোচনাও করেছেন তিনি। আচ্ছা, এরপরে দেখো দ্য অথর ইউজেস ল্যাঙ্গুয়েজ, অথর কি ধরনের ভাষা ব্যবহার করেছেন, দ্যাট কনভেইজ এ নেগেটিভ অ্যান্ড মোকিং পার্সপেক্টিভ অন মিস্টার কলিন্স ক্যারেক্টার। আচ্ছা, লেখক এমন ভাষা ব্যবহার করেছেন যা মিস্টার কলিন্সের চরিত্র কি করে, আচ্ছা মিস্টার কলিন্সের চরিত্রটা কি করে, নেগেটিভ, নেতিবাচক অ্যান্ড মুকিং, উপহাসমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। ঠিক আছে, মিস্টার কলিন্সের ক্যারেক্টারের প্রতি কি করে, নেতিবাচক, নেগেটিভ এবং মুকিং অর্থাৎ উপহাসমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। আপব্রিঙ্গিং অ্যান্ড এডুকেশন, ও আচ্ছা এখানে আরো একটা জিনিস আছে, লালন পালন এবং শিক্ষা। তার মানে মিস্টার কলিন্সের লালন পালন, শিক্ষার উপর অথর কি এমন ভাষা ব্যবহার করেছেন যেটা কি করে, নেতিবাচক এবং উপহাসমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। তার মানে মিস্টার কলিন্সের প্রতি লেখকের মনোভাব ছিল নেতিবাচক এবং উপহাসমূলক। আচ্ছা, শুধু মিস্টার কলিন্সের প্রতি না, তার শিক্ষা, তার হচ্ছে প্রফেশন, তার এবং মনোভাব সম্পর্কেও লেখকের এমন মনোভাবই ছিল, নেতিবাচক এবং উপহাসমূলক। ওকে, দেন চলো এরপরে দেখো phrases such as not a sensible man, এখানে তোমার একজন বিবেকমান মানুষ নয়, অর্থাৎ খুব একটা বুদ্ধিমান নন, সেন্সিবল ম্যান নন, উনি ছিলেন বিবেকমান মানুষ ছিলেন না। এই প্রেজটা দিয়ে উনি কি বুঝাইছেন, ও আরো আছে তো, ডেফিসিয়েন্সি অফ নেচার, প্রকৃতির অভাব অর্থাৎ প্রাকৃতিক জ্ঞানের স্বল্পতা, ইলিটারেট অ্যান্ড মিজারলি ফাদার, অশিক্ষিত এবং কৃপণ বাবা, অ্যান্ড সেলফ কনসিট অফ উইক হেড, দুর্বল মাথার একজন আত্ম অহংকার মানুষ, অহংকারী মানুষ। হাইলাইট হাউ দ্য অথর ওয়ান্টেড টু পোর্ট্রে মিস্টার কলিন্স, আচ্ছা একজন বিবেকবান মানুষ নন, প্রকৃতির অভাব অথবা প্রাকৃতিক জ্ঞানের অভাব, অশিক্ষিত এবং তোমার কৃপণ বাবা,
দুর্বল মাথার অহংকারী একজন মানুষ। এই সবগুলো প্রেজ দিয়ে মিস্টার কলিন্সি কিভাবে হাইলাইট করেছেন, লেখক কিভাবে হাইলাইট করেছেন, হাইলাইট হাউ দ্য অথর ওয়ান্টেড টু পোর্ট্রে মিস্টার কলিন্স। আচ্ছা, এই বাক্যাংশগুলো অথবা এই প্রেজগুলো মিস্টার কলিন্সকে কিভাবে চিত্রিত করতে চেয়েছিলেন তা তুলে ধরে। অর্থাৎ জেন অস্টেন মিস্টার কলিন্সকে কিভাবে চিত্রিত করতে চেয়েছিলেন, কিভাবে পাঠকদের সামনে প্রেজেন্ট করতে চেয়েছিলেন, সেই জিনিসটা রিপ্রেজেন্ট করে কারা, এই বাক্যাংশগুলি, অর্থাৎ এই প্রেজগুলি। নট এ সেন্সিবল ম্যান, ইনলিটারেট অ্যান্ড মিজারলি ফাদার, হ্যাঁ, সেলফ কনসিট অফ উইক হেড, এই বাক্যাংশগুলি দিয়ে উনি বোঝাতে চেয়েছেন কিভাবে তিনি মিস্টার কলিন্সকে ব্যাখ্যা করেছেন পাঠকদের সামনে। অর্থাৎ লেখকের মনোভাবটাই আলটিমেটলি তোমাকে প্রকাশ করছে এখানে। ওকে, এরপরে দেখো, দ্য পোর্ট্রেয়াল অফ মিস্টার কলিন্স হিউমিলিটি ইজ ইনিশিয়ালি countered by self-conceit and his association with Lady Catherine de Bourgh is shown with irony. আচ্ছা, লাইনটা অনেক বড়, কিভাবে ভেঙে বলবো সেটাই আসলে চিন্তা করছিলাম। আচ্ছা, দ্য পোর্ট্রেল অফ মিস্টার কলিন্স হিউমিলিটি, মিস্টার কলিন্সের নম্রতার যে চিত্রটা আমাদেরকে দেখানো হয়েছে, যে উনি খুব হাম্বল এবং খুব নম্র ছিলেন, ওই জিনিসটা ইনিশিয়ালি কাউন্টারেড, প্রাথমিকভাবে কি করেছিল, আত্ম অহংকার দ্বারা চিহ্নিত হয়েছিল। সেলফ কনসাইট, সেলফ কনসাইট মানে হচ্ছে আত্ম অহংকার, অ্যান্ড হিজ অ্যাসোসিয়েশন এবং তার যোগাযোগ with Lady Catherine de Bourgh is shown with irony. আচ্ছা, মিস্টার কলিন্সের নম্রতার চিত্রটি প্রাথমিকভাবে আত্ম অহংকার দ্বারা প্রতিহত করা হয়েছে এবং লেডি ক্যাথরিন ডি বুর্গের সাথে তার মেলামেশা বিদ্রুপের সাথে দেখানো হয়েছে। বুঝতে পেরেছো? লেডি ক্যাথরিন ডি বুর্গ ছিলেন অনেক উচ্চ শিক্ষিত এবং হচ্ছে একজন হাম্বল এবং হচ্ছে উচ্চ পদে আসীন একজন মহিলা। তার সঙ্গে এই তোমার মিস্টার কলিন্সের যে যোগাযোগ মেলামেশা, সেটাকে আয়রনি ভাবে দেখানো হয়েছে। মানে হচ্ছে আয়রনিটা যেন কই, আচ্ছা, মানে হচ্ছে বিদ্রুপাত্মক ভাবে দেখানো হয়েছে, অর্থাৎ কবি এটাকে নিয়ে হাসাহাসি করেছেন। ওকে, এরপরে দেখো, হোয়াইট দ্য টেক্সট রিমেইনস primarily a mockery, there's an underlying layer of amusement in the portrayal of Mr. Collins. আচ্ছা, টেক্সটে মূলত একটি উপহাস রয়ে গিয়েছে, মানে হচ্ছে টেক্সটিতে মূলত একটি উপহাস করা হয়েছে অথবা উপহাসমূলক বাক্যাংশ বা পাঠ্যাংশ বলতে পারো। আচ্ছা, মিস্টার কলিন্সের চিত্রায়নে বিনোদনের একটি অন্তর্নিহিত স্তর রয়েছে। আচ্ছা, মিস্টার কলিন্সের, আমি নিজের ভাষায় বলি, মিস্টার কলিন্সকে জেন অস্টেন একটা বিদ্রুপাত্মক উপন্যাসে চিহ্নিত করেছেন, ক্যারেক্টার হিসাবে রেখেছেন, এবং উনি এই ক্যারেক্টারটা নিয়ে কি করেছেন, কিছু বিদ্রুপাত্মক, সমালোচনামূলক এবং কিছুটা বিনোদনের মিশ্রণ ঘটিয়ে পাঠকদের সামনে প্রকাশ করেছেন। একই সঙ্গে মিস্টার কলিন্সের চরিত্রটাকে তিনি কি করেছেন, তোমার হাসির পাত্র বানিয়েছেন, আবার কি করেছেন, কিছুটা বিনোদন দিতেও চেয়েছেন। অর্থাৎ সবকিছু সংমিশ্রণেই মিস্টার কলিন্সকে তিনি কি করেছেন, রিপ্রেজেন্ট করেছেন। আচ্ছা, একটু একটু সবাই বুঝেছো? সবাই বুঝতে পেরেছো এটা ঠিকঠাক? একটুখানি কঠিন মনে হয়েছে? ফারাবি লিখেছো জি, বাকি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসো, আমাদের ওটা যদি বুঝে থাকো, আচ্ছা এরপর আসো অ্যান্সারিং কোয়েশ্চেন্স 4.3.4। এরপর আমাদের এই যে তোমাদের টেক্সটটা যেটা দিয়েছিল না, নোট, মিস্টার কলিন্সকে কিভাবে লেখক তোমার প্রেজেন্ট করেছেন, ওটার উপরে আবার কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। ওটা একটু দেখি চলো। হোয়াট স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস ডিড দ্য অথর ইউজ টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স। আচ্ছা, কি কি ধরনের নির্দিষ্ট ওয়ার্ড বা বাক্যাংশ কবি ব্যবহার করেছেন মিস্টার কলিন্সকে ব্যাখ্যা করতে? একটু আগে আমরা দেখেছি তাই না, কি কি ব্যাখ্যা করেছেন মিস্টার কলিন্সকে, কিভাবে কিভাবে, আয়রনি, মোকারি, তারপরে কি যেন কিছুটা অ্যামিউজমেন্ট যুক্ত ছিল, মানে হচ্ছে বিদ্রুপাত্মক, নেগেটিভ, হাস্য ও রসপূর্ণ, উপহাসমূলক, সমালোচনামূলক এবং কি দুর্বল মাথার মানুষ, আরো অনেক কিছু দিয়ে তিনি কি করেছেন, ব্যাখ্যা করেছেন। আচ্ছা দেখি, the author used particular terms and expressions to depict Mr. Collins' character.
লেখক কিছু পার্টিকুলার টার্ম ব্যবহার করেছেন, শব্দ ব্যবহার করেছেন প্রকাশ করতে, মিস্টার কলিন্সকে প্রকাশ করতে কিছু শব্দ এবং নির্দিষ্ট কিছু বাক্যাংশ ব্যবহার করেছেন। যেমন ইনক্লুডিং, এটার মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে? নট এ সেন্সিবল ম্যান, একজন বিবেকবান মানুষ ছিলেন না। ডেফিসিয়েন্সি অফ নেচার, একটু আগে যেটা পড়েছি ঠিক সেটাই। প্রাকৃতির জ্ঞানের স্বল্পতা অথবা প্রকৃতির অভাব বলতে পারো। অ্যান্ড সেলফ কনসিট, আত্মঅহংকার। অফ এ উইক হেড, একজন দুর্বল মাথার মানুষের আত্মঅহংকার। এই ধরনের ওয়ার্ড এবং এই ধরনের প্রেজ দিয়ে কবি মিস্টার কলিন্সকে কি করেছেন? ব্যাখ্যা করেছেন। ওকে, তারপর বি নাম্বার দেখো, হাউ ডিড দ্য অথর ইউজ দোজ ওয়ার্ডস অর প্রেজেস টু ডিসক্রাইব মিস্টার কলিন্স ক্যারেক্টার? আচ্ছা, কিভাবে লেখক ওই শব্দগুলো ব্যবহার করেছেন অথবা বাক্যাংশগুলো ব্যবহার করেছেন মিস্টার কলিন্সকে ব্যাখ্যা করতে, এটা প্রায় একই রকম। আচ্ছা, the author mockingly and negatively portrayed মিস্টার কলিন্স ক্যারেক্টার। আচ্ছা, মিস্টার কলিন্সের ক্যারেক্টারটা কিভাবে ভাষায় বর্ণনা করেছেন? মোকিংলি, উপহাসমূলক ভাবে, নেগেটিভলি, নেতিবাচক ভাবে। ঠিক আছে, উপহাসমূলক এবং নেতিবাচক ভাবে মিস্টার কলিন্সের ক্যারেক্টারটাকে কবি কি করেছেন? পোর্ট্রেট করেছেন, অর্থাৎ ভাষায় বর্ণনা করেছেন বা চিত্রিত করেছেন। ওকে, উইথ দিস ওয়ার্ডস অ্যান্ড প্রেজেস। আচ্ছা, এই শব্দ এবং বাক্যাংশগুলো দিয়ে কবি নেগেটিভলি এবং মুকিংলি মিস্টার কলিন্সের চরিত্রটা চিত্রিত করেছেন। ওকে, দেন দেখো, দ্য ডেসক্রিপশন ফোকাসেস অন মিস্টার কলিন্স ল্যাক অফ সেন্সিবিলিটি। আচ্ছা, মিস্টার কলিন্সের কি কি জিনিসের উপর ফোকাস করেছিল? ল্যাক অফ সেন্সিবিলিটি, বিবেকবান অথবা মানুষ নয়, সেন্সিটিভিলিটির উপরে ওনার কি ঘাটতি ছিল, অর্থাৎ বিবেকের উপরে ঘাটতি ছিল, বিবেক বা মানুষ ছিলেন না, নট এ সেন্সিবল ম্যান, ওটার ঘাটতি ছিল। তারপরে দেখো, শর্ট কামিংস ইন হিজ নেচার, তার প্রকৃতিরও কি ছিল? সমস্যা ছিল। ওই যে তোমার ডেফিসিয়েন্সি অফ নেচার বলেছে না, প্রাকৃতিক জ্ঞানের স্বল্পতা, ওইটার উপরও কি করেছে? ফোকাস করা হয়েছে। এরপরে দেখো, দ্য নেগেটিভ ইনফ্লুয়েন্স অফ হিজ ফাদার্স পভার্টি, তার বাবার হচ্ছে দারিদ্র কি পড়েছিল? নেগেটিভ প্রভাব পড়েছিল, মানে হচ্ছে নেতিবাচক প্রভাব পড়েছিল তার বাবার অধীনে যে তিনি বড় হয়েছেন সেটা। পভার্টি বলতে এখানে তোমাদের দারিদ্র্যও বোঝায়, তার বাবা দারিদ্রতাও। অ্যান্ড ইলিটারেসি, তার বাবার অশিক্ষিত যেটা ছিলেন, ওই ইলিটারেসি নিরক্ষর জ্ঞানহীনতা অথবা অক্ষর জ্ঞানহীনতা ওইটা। অ্যান্ড হিজ কনসাইট, এবং তার অহংকার, which results from a weak intellect। আচ্ছা, ইন্টেলেক্ট। আচ্ছা, তার মানে সব মিলায়, আচ্ছা সব মিলে কিসের কিসের উপর ফোকাস করা হয়েছে? তার সেন্সিটিভিলিটির উপর প্রভাব ফোকাস করা হয়েছে, তার প্রাকৃতিক জ্ঞানের অভাব ছিল সেটার উপর ফোকাস করা হয়েছে, তার বাবার হচ্ছে ব্যাড ইফেক্ট পড়েছিল তার উপর সেটার, তারপরে হচ্ছে অশিক্ষিত ছিল তার বাবা, সেটার প্রভাব পড়েছিল, তার নিজের অহংকার ছিল সেটার প্রভাব পড়েছিল। এই সব কিছু প্রভাবের উপরেই তোমার কি করেছে? ফোকাস করা হয়েছে। ঠিক আছে, তার মানে ফোকাস করার আরো অনেক জিনিস, তোমরা চাইলে কিন্তু আরো কিছু যোগ করতে পারো। যেমন উইক হেড ছিলেন, তারপরে কি ছিলেন? তোমার ওনার সেলফ ইম্পর্টেন্স খুব বেশি ছিল, নিজেকে নিজে অনেক কিছু ভাবতেন। এই জিনিসগুলো তোমরা চাইলে এখানে যোগ করতে পারবা। ঠিক আছে, ওকে, দেন চলো এরপর এটা হচ্ছে হাউ ডাজ সি নাম্বার, হাউ ডাজ দ্য অথর্স ল্যাঙ্গুয়েজ এফেক্ট ইউর আইডিয়া অফ মিস্টার কলিন্স ক্যারেক্টার? আচ্ছা, অথরের ভাষা অথবা অথর যে ভাষায় তোমার মিস্টার কলিন্সকে ব্যাখ্যা করেছেন, তুমি যদি মিস্টার কলিন্সকে ব্যাখ্যা করতে যাইতা তাহলে কি কি প্রভাব পড়তো তোমার উপরে, অথবা লেখকের কি কি প্রভাব তোমার উপরে পড়েছে, তোমার চিন্তা ভাবনার উপরে পড়েছে মিস্টার কলিন্সকে নিয়ে, সেটা একটু দেখি। Author language shapes my impressions of Mr. Collins as a character with significant flaw। আচ্ছা, বলা হচ্ছে যে অথর অর্থাৎ লেখক যে ভাষায় মিস্টার কলিন্সকে ব্যাখ্যা করেছেন সেটা আমার ইমপ্রেশনে হচ্ছে কি করেছে? প্রভাব ফেলেছে, একটা সিগনিফিক্যান্ট ফ্লতে, আমার নির্দিষ্ট ধারাতে আমার চিন্তা ভাবনার উপর কি করেছে? প্রভাব ফেলেছে। অর্থাৎ
তুমি এখন অথর যদি তোমার মিস্টার কলিন্সকে অন্যভাবে ব্যাখ্যা করতো, ভালোভাবে ব্যাখ্যা করতো, ধরো অনেক উচ্চশিক্ষিত, খুব হাম্বল একজন মানুষ, খুব বেশি জ্ঞানী মানুষ, তাহলে তোমার চিন্তা ভাবনা, তোমার ইমপ্রেশন ঠিক ওই রকমই হতো, তাই না? লেখক তোমাকে যে পথে লিড করতে চাইবে, তোমার চিন্তা ভাবনা ক্যারেক্টারের প্রতি ঠিক ওরকমই হবে। ঠিক এই জিনিসটাই জানতে চাইছে তোমার কাছে। আচ্ছা, দ্য অথর প্রেজেন্টস আ ভেরি unfavorable and critical picture, আচ্ছা, unfavorable এবং critical pictures of Mr. Collins character। আচ্ছা, অথর লেখক কি করেছেন, প্রেজেন্ট করেছেন মিস্টার কলিন্সকে আনফেভারেবল এবং ক্রিটিক্যাল পিকচার, তার হচ্ছে খুব একটা সুন্দর অথবা খুব একটা ভালো কিছু উনি প্রেজেন্ট করেননি, সবগুলো নেগেটিভলি ছিল, নেগেটিভ ছিল ক্যারেক্টারের প্রতি, এবং মুকারি করেছিলেন, মানে হচ্ছে উপহাস করেছিলেন, আইরনি ভাষা ব্যবহার করেছিলেন। আচ্ছা, এরপরে দেখো জটিল একটা ছবি তোমার ক্রিয়েট করেছে পাঠকদের সামনে লেখক। আচ্ছা, আচ্ছা, ওয়ার্ড লাইক ডেফিসিয়েন্সি অফ নেচার, যেমন কি কি শব্দ ব্যবহার করেছেন, ডেফিসিয়েন্সি অফ নেচার প্রাকৃতিক জ্ঞানের স্বল্পতা, ইলিটারেট অশিক্ষিত, অ্যান্ড সেলফ কনসিট এবং আত্মহংকারী, ইমপ্লাই দ্যাট মিস্টার কলিন্স ল্যাক্স পজিটিভ কোয়ালিটিস। আচ্ছা, এগুলা হচ্ছে কি নির্দেশ করে, মিস্টার কলিন্সের পজিটিভ কোয়ালিটি অর্থাৎ পজিটিভ গুণ ছিল না, এই জিনিসটাই আসলে কি ছিল এখানে প্রেজেন্ট করা হয়েছিল। লেখক অর্থাৎ লেখক মিস্টার কলিন্সকে এমন ভাবে ব্যাখ্যা করেছেন, যার কারণে তোমার মনে হয়েছে যে মিস্টার কলিন্সের কিসের ঘাটতি আছে, পজিটিভ গুণের ঘাটতি আছে। যতগুলা গুণের কথা বলা হয়েছে আসলে ওগুলা গুণ না, ওগুলা দোষ, তাই না? ওনাকে হচ্ছে আয়রনি ভাষা এবং হচ্ছে ক্রিটিক্যাল একটা পিকচার, জটিল একটা পিকচার তোমাদের সামনে প্রেজেন্ট করেছেন। উনি উইক হেডের মানুষ ছিলেন, সেন্সিবল মানুষ ছিলেন না, তারপর ওনার বাবা ইলিটারেট এবং মিজারলি ছিল, এই টাইপের ওয়ার্ডগুলো ব্যবহার করে কবি এমন ভাবে এটাকে প্রেজেন্ট করেছে, তোমার ইমপ্রেশন অফ মিস্টার কলিন্সকে নিয়ে ওরকম হয়েছে যে ওনার কি ছিল, ল্যাক্স পজিটিভ কোয়ালিটি, ওনার হচ্ছে পজিটিভ কোয়ালিটির কি ছিল, পজিটিভ গুণাগুণের কি ছিল, ঘাটতি ছিল। আচ্ছা, হোয়াট ইমোশনস ডিড ইউ এক্সপেরিয়েন্স হোয়াইল রিডিং দ্য টেক্সট, কি ধরনের অনুভূতি বা আবেগ তোমার অভিজ্ঞতা হয়েছে, আবেগের অভিজ্ঞতা হয়েছে যখন তুমি এই টেক্সটটা পড়েছো তখন। ওয়াজ ইট পজিটিভ, এটা কি পজিটিভ আবেগ ছিল, পজিটিভ ইমোশন ছিল তোমার, নেগেটিভ, নিউট্রাল অর সার্কাস্টিক? আচ্ছা, নিরপেক্ষ অনুভূতি হয়েছে, নাকি তোমার পজিটিভ অনুভূতি, না নেগেটিভ অনুভূতি, না সার্কাস্টিক অনুভূতি? কি ধরনের অনুভূতি তুমি এক্সপেরিয়েন্স করেছো ওটা একটু তোমার কাছে জানতে চেয়েছে। আচ্ছা, while reading the text, যখন তুমি টেক্সটটা পড়েছো বা আমি যখন টেক্সটটা পড়েছি, আই এক্সপেরিয়েন্ট, আমি হচ্ছে অভিজ্ঞতা অর্জন করেছি, নেগেটিভ ইমোশন, আমি নেতিবাচক আবেগের কি করেছো, এক্সপেরিয়েন্স করেছো। কনসিডারিং দ্য অথর্স ক্রিটিক্যাল অ্যান্ড মোকিং টোন, এই যে দেখো টোনের কথা বলা হয়েছে, কনসিডারিং বিবেচনা করেছো কার, এই অথরের, লেখকের ক্রিটিক্যাল এবং মোকিং টোন, লেখকের জটিল এবং উপহাসমূলক টোনের কারণে, টোন বিবেচনা করে আমি যখন এই টেক্সটটা পড়েছি তখন আমি কি অনুভব করেছি বা কি এক্সপেরিয়েন্স করেছিলাম, নেগেটিভ ইমোশন, তখন আমার নেগেটিভ ইমোশনটাই কাজ করেছিল। কিসের কারণে? কারণ লেখক কি কি ব্যবহার করেছেন, ক্রিটিক্যাল অ্যান্ড মোকিং টোন, উপহাসমূলক এবং জটিল টোন ব্যবহার করেছেন, জটিল বাচনভঙ্গি ব্যবহার করেছেন, সেই জন্য তুমি ক্যারেক্টারের প্রতি একটা নেগেটিভ ইমোশন কাজ করেছে, অর্থাৎ নেতিবাচক তোমার একটা এক্সপেরিয়েন্স হয়েছে। আচ্ছা, এই নাম্বার দেখো, ডিড দ্য টোন অফ দ্য টেক্সট চেঞ্জ অ্যাট এনি পয়েন্ট? আচ্ছা, এই টোনগুলো কি টেক্সটার কোনো পয়েন্টে তোমার পার্থক্য এনেছে, ভিন্নতা এনেছে কিনা? আচ্ছা, ইফ ইয়েস ডিসক্রাইব ইট, যদি ইয়েস হয় তাহলে এটাকে ডিসক্রাইব করো। আচ্ছা, দেখি কিভাবে ডিসক্রাইব করো। অবশ্যই ইয়েস, এটা কখনোই নো হয় না, আসলে সবসময় ইয়েসই হয়। আচ্ছা, ইয়েস, দ্য টেক্সট চেঞ্জেস ইটস টোন। আচ্ছা, টেক্সটটা কি করেছে, পাঠ্যাংশটা তার নিজের বাচনভঙ্গি কি করেছে, পরিবর্তন করেছে। কিভাবে? ডিসপাইট মিস্টার কলিন্স আনফেভারেবল ক্যারেক্টারাইজেশন, the author has found certain aspects of his personality amusing or hilarious. This provides a subtle element to the overall tone while acknowledging contradictions in Mr. Collins' personality.
আচ্ছা, এটা একটু কঠিন। আমি একটু সহজভাবে বলি তোমাদেরকে, বুঝিয়ে দিই বিষয়টা। তাহলে তোমরা নিজেরাই লিখতে পারবা। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আ ক আ লেখায় অর্থাৎ টেক্সটে তোমার কোথাও কি কোনো টোনের পরিবর্তন হয়েছে? তো আমরা বলেছি যে হ্যাঁ, হয়েছে। কোথায় হয়েছে দেখো, তোমার মিস্টার কলিন্সকে যখন কবি লেখক ব্যাখ্যা করছিলেন তখন কিভাবে চিহ্নিত করেছেন? আনফেভারেবল। হুম, অর্থাৎ তোমার আনফেভারেবল কিছু ওয়ার্ড এবং ফ্রেজ ব্যবহার করেছিলেন তাকে ক্যারেক্টারাইজ করার জন্য, চিহ্নিত করার জন্য। যেমন নট এ সেন্সিবল ম্যান, উইক হেড ম্যান, তারপরে ইলিটারেট ফাদার অ্যান্ড মিজারলি ফাদার, এই টাইপের কিছু ওয়ার্ড ফ্রেজ দিয়ে কি করেছিলেন? তাকে ক্যারেক্টারাইজ বা চিহ্নিত করেছিলেন। আচ্ছা, দ্য অথর হ্যাজ ফাউন্ড সার্টেন অ্যাসপেক্ট অফ হিজ পার্সোনালিটি। এছাড়াও তোমার লেখক কি করেছেন? মিস্টার কলিন্সের বিভিন্ন ধরনের অর্থাৎ সার্টেন এখানে মিক্সচার দেওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, ওটা আমি মিস করে গেলাম। তার ব্যক্তিত্বের কিছু মিশ্রণ পাওয়া গেছে, অর্থাৎ কিছু মিশ্রিত ব্যক্তিত্বের উদাহরণ উনি দিয়েছিলেন। যেমন সেলফ কনসিট, উনি একসময় কি হয়ে যান? খুব বেশি আত্ম অহংকারী, সেলফ ইম্পর্টেন্স খুব বেশি দিয়েছেন। আবার মাঝে মাঝে উনি কি ছিলেন? হাম্বল ছিলেন, পোলাইট ছিলেন, অর্থাৎ নম্রতাও তার ব্যক্তিত্বের মধ্যে ছিল। অর্থাৎ এই ধরনের কিছু অ্যাসপেক্ট কবি লেখক হচ্ছে কি করেছেন? প্রেজেন্ট করেছেন তোমাদের সামনে। আচ্ছা, দিস প্রোভাইডস এ সাবটেল এলিমেন্ট টু দ্য ওভারঅল টোন while acknowledging contradictions in Mr. Collins' personality। যখন মিস্টার কলিন্স এর পার্সোনালিটি কবি ব্যাখ্যা করছিলেন তখন হচ্ছে এই ধরনের কিছু উপাদান যোগ করেছেন এবং এই ধরনের কিছু উপাদান দিয়ে মিস্টার কলিন্সকে প্রেজেন্ট করেছেন। ঠিক আছে, তার মানে এই পুরো লেখাটার মধ্যে অনেকগুলো টোনের ব্যবহার করেছেন, তাই না? কোন কোন টোনে উনি তাকে কি করেছেন? ক্রিটিসাইজ করেছেন। আবার একই টেক্সটের মধ্যে বলেছেন যে তার বাবার অধীনে উনি যখন বড় হয়েছেন তখন হাম্বলনেস অফ ম্যানার, অর্থাৎ আচরণবিধির নম্রতা উনি শিখেছিলেন। উনি আসলে খুব নম্র ছিলেন, ভদ্র ছিলেন। তো একই টেক্সটের মধ্যে ২ ধরনের ৩ ধরনের টোনের উনি ব্যবহার করেছেন। তার মানে টোনের কি হয়েছে? চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। যখন তার পার্সোনালিটিটা মিস্টার কলিন্স এর পার্সোনালিটিটা কবি ব্যাখ্যা করছিলেন। ঠিক আছে? কিছু কিছু জিনিস উনি, কিছু কিছু অ্যাসপেক্ট উনি পেয়েছিলেন বা তোমাদের সামনে কি করেছেন? প্রেজেন্ট করেছেন। ওকে। ও আচ্ছা, তাহলে তো আমাদের ক্লাস মোটামুটি শেষ। অর্থাৎ 4.3.4 এর অ্যানসারিং কোয়েশ্চেন পর্যন্ত। ঠিক আছে? তোমরা 3 পয়েন্ট না 4.3.4 এর কোয়েশ্চেন গুলো সব বুঝতে পেরেছো? তাহলে তোমাদের হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট একটু বলে দেব। আছে নাকি কেউ? আচ্ছা, কেউ কি আছো? এবং 4.3.4 এর যে অ্যানসারিং কোয়েশ্চেন ছিল ওগুলো বুঝতে পেরেছো? আচ্ছা, ওগুলো যদি বুঝতে পারো তাহলে হচ্ছে আমি তোমাদের হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট একটু বলে দেই। সেটা হচ্ছে প্রথমে তোমাদের অ্যানসারিং কোয়েশ্চেনস অফ 4.3.3, অর্থাৎ 4.3.3 এর যে প্রশ্নগুলো ছিল ওগুলো তোমাদেরকে উত্তর লিখতে বলা হয়েছে হোমওয়ার্ক হিসেবে। ওকে, রাইট মোর অ্যাবাউট মিস্টার কলিন্স ক্যারেক্টার ইন ইউর ওন ওয়ার্ড। অথর তো অথবা লেখক তো নিজের ভাষায় নিজের অনুভূতি বা আবেগ অথবা দৃষ্টিভঙ্গি দিয়ে মিস্টার কলিন্সকে ব্যাখ্যা করেছেন। মিস্টার কলিন্স সম্পর্কে পড়ার পর তোমাকে তোমাকে বলেছি যে তোমার নিজের শব্দ দিয়ে অথবা নিজের মতো করে মিস্টার কলিন্সকে একটু ব্যাখ্যা করে লিখবা। মোর অ্যাবাউট মিস্টার কলিন্স ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টারটা কেমন, তোমার অনুভূতি ক্যারেক্টারের প্রতি কেমন হয়েছে, তারপরে ক্যারেক্টার নেগেটিভ না পজিটিভ, তার ক্যারেক্টারের বৈশিষ্ট্যগুলো কি কি, উচ্চশিক্ষিত, হাম্বল নাকি কেমন ছিল, ওই জিনিসগুলো একটু ব্যাখ্যা করবা নিজের মতো করে। আচ্ছা, রাইট দ্য সিনোনিয়াম অ্যান্ড অ্যান্টোনিয়াম অফ দিস ওয়ার্ড। তোমাদের লেকচার নোটে হচ্ছে যে ভোকাবুলারি গুলো আমি এখানে রেখেছি ওগুলোর হচ্ছে অনেকগুলো পাবা। এটাকে কি বলে? সিনোনিয়াম এবং অ্যান্টোনিয়াম পাবা। ঠিক ওখান থেকে তোমাদেরকে কিছু ওয়ার্ড এখানে দিয়েছি, দেখো এই ওয়ার্ড গুলা থেকে দুটো করে সিনোনিয়াম এবং দুটো করে অ্যান্টোনিয়াম লিখে ফেলবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, এরপর আসো তোমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা 9 তারিখের মধ্যে, আগস্টের 9 তারিখের মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হবে। আচ্ছা, অ্যাসাইনমেন্টে কি নিয়ে একটু দেখো। 1 নাম্বার, রাইট এ ব্রিফ নোট অন ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ অ্যাবাউট স্ট্যান্ডার্স অ্যান্ড ইমেজারি ইন লিটারেচার। আচ্ছা, লিটারেচার বা ইংরেজি সাহিত্যে যে স্তবক অর্থাৎ স্ট্যান্ডা এবং ইমেজারি, চিত্রকল্প এবং স্তবক, কবিতা স্তবক নিয়ে যে তোমাদের ক্লাস নিয়েছিলাম না, মনে আছে? মনে হয় লেকচার 4 হবে। তো ওটা থেকে দিয়েছি, ওখান থেকে তোমরা কি করবা? স্ট্যান্ডা এবং ইমেজারি
স্তবক এবং চিত্রকল্প নিয়ে একটা ব্রিফ নোট, শর্ট একটা নোট লিখবা। অর্থাৎ স্ট্যানজা কি, কাকে বলে, স্ট্যানজা কোথায় ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়, তারপরে ইমেজেরি কি, চিত্রকল্প কি, এটা সাহিত্যের উপাদান কেন বা কোথায় ব্যবহৃত হয়, এই জিনিসগুলা একটু ব্যাখ্যা করে একটা শর্ট নোট লিখবা। ঠিক আছে, রাইট ইট অন ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় লিখতে বলেছি, ডু নট কপি, কপি করা যাবে না কোথাও থেকে। আচ্ছা, এরপরে দেখো, ডু ক্লাসিফিকেশন অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ স্ট্যানজাস, বিভিন্ন ধরনের কবিতা স্তবকের কি করতে বলেছি, ক্লাসিফিকেশন করতে বলেছি। তোমাদের লেকচার 4-এ আমি তোমাদের এই স্ট্যানজাসের হচ্ছে অনেকগুলো ক্লাসিফিকেশন দেখিয়েছিলাম, যেমন 2 লাইন স্ট্যানজা, কাপলেট, ট্রিপলেট, তাই না, এই কোয়াট্রেন, 3 লাইন হচ্ছে 3টা লাইনের স্ট্যানজাকে কি বলে। তো এই ওগুলা নিয়ে হচ্ছে তোমাদের ক্লাসিফিকেশন করতে বলেছি, ওগুলা নিয়ে ক্লাসিফিকেশন করবা। কাপলেট কাকে বলে, দ্বিপদী, ত্রিপদী, চতুর্দশপদী, এই জিনিসগুলা হচ্ছে কি, কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর কোন সূত্র ব্যবহার করা হয়, এ বি এ, তোমাদেরকে যে পড়িয়েছিলাম ওগুলা, ওগুলো নিয়ে হচ্ছে ডিসক্রাইব করবা উইথ এক্সাম্পল। অবশ্যই এক্সাম্পল দিয়ে দিবা। তোমরা লেকচার 4 যদি ফলো করো আরেকবার দেখে নিও, ওখানে এক্সাম্পল সহ তোমাদের লেকচারটা দেওয়া আছে। রাইট ইট অন ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় লিখবা, ডু নট কপি, কপি করা যাবে না। আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে দিবা হচ্ছে 9 তারিখের মধ্যে, ঠিক আছে। আর এটা সম্পর্কে আরো যদি জানার থাকে তাহলে স্টুডেন্ট গ্রুপে তোমরা পেয়ে যাবা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে অ্যাসাইনমেন্ট সম্পর্কে অথবা হোমওয়ার্ক সম্পর্কে? কারো কি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে করতে পারো। আর না হলে হচ্ছে ক্লাসটা এখন শেষ করে দিব। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে সেটআপের ক্লাসগুলো করো। আর এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে সময় মতো জমা দিয়ে দিবা। তোমাদের পরীক্ষা ভালো হোক। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।